হ্যালো সবাইকে। আজকে আমাদের নবনূরের ৬ষ্ঠ এপিসোড। আমি অরণি, সাথে আছে মার্সি এবং আজকে আমাদের বিশেষ অতিথি সুনেত্র আমাদের সুনেত্রা। সাথে আছে। হ্যাঁ, সুনেত্রা আমাদের সাথে আছে এবং সুনেত্রা উনি একজন আর্টিস্ট এবং কেমন ধরনের আর্টিস্ট সেটাই আমরা আজকে গল্প করার জন্য বসেছি একসাথে। তো শুরু করা যাক। আচ্ছা, আহ, আমি কি আমার পরিচয় দিয়ে শুরু করব? হ্যাঁ, হ্যাঁ, করো। অবশ্যই। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নাম হচ্ছে সুনেত্রা তালুকদার। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড অলসো মেকআপ আর্টিস্ট। আর হচ্ছে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকি। সো বেসিক্যালি এই ধরনের কাজগুলোতে আমার বিভিন্ন ফিল্ডে হচ্ছে বেশ কয় বছর, 2-2.5 বছর ধরে আমার এক্সপিরিয়েন্স। আর আমি আহ, রাঙামাটিতে, বাংলাদেশের রাঙামাটি পার্বত্য চট্টগ্রামে আমি জন্মগ্রহণ করেছি। আমি আমার গ্র্যাজুয়েশন, আমার ব্যাচেলার্স কমপ্লিট করেছি চিটগংয়ের এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন ইউনিভার্সিটি থেকে। আর আমার মেজর ছিল হচ্ছে পাবলিক হেলথ, যেটা জনস্বাস্থ্য। সো এটা হচ্ছে একটু হালকা আমার ওভারঅল একটা ভিউ। আর আমি বর্তমানে এখন চিটগংয়ে বসবাস করছি। সো ইয়া, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। তোমাকে আমি গতকালকে ফেসবুকে মানে নক দিয়েই আমি তোমাকে জাস্ট বললাম যে তুমি কি আমার পডকাস্টে আসতে চাও? তো তুমি এক কথায় বললে যে হ্যাঁ আপু, আমি আসতে চাই। তো মানে এই ব্যাপারটা যে আমি অনেকজনকেই নক করেছি, অনেকে বলতেছে আপু আর কয়টা দিন যাক, আপু আমি খুবই ব্যস্ত, এই কয়টা দিনের মধ্যে আমি করতে পারবো না। তো এর মধ্যে যে তোমার সময় মানে বের করে নিজের জীবন থেকে 1 ঘন্টা সময় চলে যাচ্ছে এই পডকাস্টের জন্য, সেজন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর তোমাকে নিয়ে আমরা তেমন কিছু একটা জানি না, তবে তোমার ভিডিওস বা তোমার টিকটকে আমি যে তোমার বাংলাদেশে থাকাকালীন বা মাঝে মধ্যে আমি তোমাকে দেখি যে তুমি কি কাজ করতেছো না করতেছো। তো আমি যখন এই পডকাস্টটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম যে আমি আর অরণি, যে এই পডকাস্টটা যেহেতু আমরা শুরু করবো, তাইলে আমরা এই পডকাস্টটা কিভাবে আগে নিয়ে যাব, যে আমরা কি নিয়ে কাজ করব। তো পরে আমি চিন্তা করলাম, আমরা দুজনেই চিন্তা করছি যে যেহেতু আমাদের মেয়েদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম এখনো হয় নাই ওভাবে, যে তারা কোথাও গিয়ে যে কথা বলবে নিজেদের নিয়ে, নিজের বেড়ে ওঠা থেকে শুরু করে, নিজের স্বপ্ন থেকে শুরু করে, নিজের কাজকর্ম থেকে শুরু করে এভরিথিং। তো আমরা এটা ক্রিয়েট করতে পারতেছি, এখনো পারিনি ঠিকঠাক ভাবে। তো ওখান থেকে আর কি যে তোমাকে নিয়ে আসা। আর তুমি আমার যে আজকে 4th নাম্বার গেস্ট, রাইট? 4th গেস্ট তুমি আমার। যে আর আমি খুবই খুশি তুমি এখানে আসছো। এখন আমি মানে কি বলবো, যে তোমাকে নিয়ে জানার অনেক কিছু আছে আসলে। তুমি এই যে মেকআপ নিয়ে যে কাজ করা, আমি এটা আমাদের আদিবাসী আদিবাসী বলবো না, যে পাহাড়িদের মধ্যে আমি অনেক খুবই কম দেখছি যে মেকআপ নিয়ে কাজ করতেছে, ফেস পেইন্টিং নিয়ে কাজ করতেছে। তো তোমার এটার যাত্রা কিভাবে, বা মানে কেন এটা তুমি আসলে আসছো এই প্ল্যাটফর্মে, বা কেন মনে হইলো যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব? আচ্ছা, ঠিক আছে। আহ, আমি যদি একটু এই কোয়েশ্চেনটাতে যাই, ইটস কাইন্ডা নট শিওর টু বি অনেস্ট। কারণ আমার জার্নিটা, মানে এটার আইডিয়াটা একটা ওভারভিউ এসেছিল সেই শুরুর দিকে, 2020 সালের দিকে, যখন করোনা ছিল। তো তখন সবাই আমরা কি বলবো, সোশ্যাল মিডিয়া নিয়ে এত মানে লুতুপুতু হয়ে থাকি, আমাদের হচ্ছে মোবাইল ছাড়া কিছু চলে না। কিছু লোক আছে যারা গেম নিয়ে অবসেসড হয়ে গিয়েছে, আমি ছিলাম সোশ্যাল মিডিয়া নিয়ে। তখন আবার টিকটকের একটা পেজ ছিল, আমি অনেকজনকে দেখতাম হচ্ছে টিকটকের ভিডিওরা ফেসবুকে আপলোড। তো আমি বলি যে এরকম এফেক্ট বা এত কিছুগুলো কোত্থেকে আসলো, মিউজিকটা কোত্থেকে পেলো। তো আমি একটু ঘাটাঘাটি করতে করতে পাইছি, আচ্ছা এটা এরকম এরকম। ওকে, বাট দেন আই ওয়াজ থিঙ্কিং, নাচ গান সবাই করে, নাচ গান আর কত করা যায়। আমিও হচ্ছে আমার পারিবারিকভাবে ওরকম একটা ফ্রিডম পাইনি যে আমি নাচ শিখবো, তবে আমার নাচের প্রতি ইচ্ছা ছিল। এখন গানের প্রতিও আমার তেমন একটা, আমার লো সেলফ স্টিম কাজ করতো। কারণ আমার কেন জানি একটু ছোটবেলা থেকে মনে হয় যে আমার ভয়েসটা একটু কর্কশ, মানে একটা মেয়েলি, যে সুরেলি একটা যে আওয়াজটা থাকে, সেটা আমার না, আমার তো হচ্ছে একটু ভারী আওয়াজ। তো ভাবলাম যে না, ওটাও করা যাবে না, তখন আবার ব্যাকলিস্ট পেলে আরেকটু কিছু হয়ে যাবে। তো আমার আঁকাআঁকির প্রতি একটু ঝোঁক ছিল। তো আমি বললাম আচ্ছা, এখন কাগজপত্র নিয়ে আঁকাআঁকি করব, অনেক সময়ের ব্যাপার। একটা আর্টিস্ট কোনো একটা কিছু
স্কেচ করে এরপর ড্র করবে, ওটাতে একটা রং দিবে বা ওটাতে একটা জীবন ফিরিয়ে নিয়ে আসবে, ওটাতে সময় লাগে। তো আমি বললাম এখন কি করা যায়? তো একদিন আমি ইনস্টাগ্রাম খুব ঘাটাঘাটি করি, একদিন দেখলাম একজন বিদেশি আপুকে, তিনি হচ্ছে খুব সুন্দর বাটারফ্লাই এঁকেছে, তাও নিজের ফেসে। আই ওয়াজ লাইক ও মাই গড, এই জিনিসটা কি পসিবল? স্কিনের কোনো অ্যালার্জি হবে না, কোনো সাইড এফেক্ট বা রিয়াকশন হবে না। আই ওয়াজ লাইক আচ্ছা ট্রাই করা যায়। তো আমি এখন কি করলাম, আমাদের ওই যে ফেভার কাস্টলের যে জল রং থাকে না, আমি জল রং দিয়ে ফার্স্টে হচ্ছে তো আমি ওটা দিয়ে হচ্ছে আমার ফার্স্ট জীবনে ট্রাই করেছি মুখে একটা ফুল আঁকার। এরপর দেখলাম যে না, কেন জানি বসছে না, হাসলে যখন স্কিনের রিঙ্কাল পরে এটা ফেটে যাচ্ছে। তো পরে ভাবলাম ওকে দেখি আরো কয়েকজনকে ফলো করে দেখি ওরা কি কালার ইউজ করে। তো পরে আমি দেখলাম একটা ব্র্যান্ড ছিল, আই ফরগট দ্য নেম, ইউ ক্যান বি আই গেস। তো ওখান থেকে আমি ওই ফেস পেইন্ট কালারটা অর্ডার করি, নিজে নিজে ট্রাই করলাম। অথবা এমনি আমরা যে মানে আইশ্যাডোর যে প্যালেট থাকে ওগুলো এমনি পানিতে ভিজিয়ে বা তেলে মাখিয়ে যেভাবেই হোক এমনি এমনি নিজে নিজে চেষ্টা করেছি। তারপর দেখলাম যে না, আম আমি হয়তো একটু নিজেকে হালকা পাতলা ট্রেনিং করে পরে ভাবলাম যে ওকে আই ক্যান ডু ইট, লেটস ডু সামথিং। তো আমি এমনি মজার ছলে টিকটক খোলা, ফার্স্ট ফেসবুকে করেছি, বাট তবে ফেসবুকেও কেন জানি একটু ওরকম মানুষজন জানে না যে এই জিনিসটা কি। তো আমি ভাবলাম আচ্ছা টিকটকে তো আরো বেশি হয়তো মানুষজন থাকতে পারে, ওটাতেই চলে যায়। তো আমার ফার্স্ট কাজ টিকটক বেসড বা টিকটকে ফোকাস করে হচ্ছে কাজটা শুরু করা। তো আমি ধারাবাহিকভাবে করতাম, অনেকজনকে দেখতাম এমনি লিপ সিঙ্কিং করতো, এটা ওটা টাইম পাস, যেটা আপুর সাথে আমার প্রিভিয়াসলি কথা হয়েছে। সো ওই জিনিসটাও করতাম মাঝে মাঝে, যখন মানে অলস জিনিসটা কাজ করতো আর সে নিয়ে আসলে ওটা করতাম। মাঝে মাঝে একটা ওই যে ট্রানজিশন ভিডিওগুলো করতাম। এভাবে করতে করতে মানে মানে এক্সারসাইজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। পরে ভাবলাম ওকে আই এম গুড টু গো ফর ফেসবুক। এরপর ধুপ করে হচ্ছে 21 সালে আমার ফেসবুক পেজ খোলা। ওখানেই আমি ফার্স্ট আমার একটা ফেসে মানে আইলিডে হচ্ছে আমি একটা ফ্লাওয়ারের মেকআপ আর্ট শুরু করি। ওটাতে দেখলাম একটু ভালোই রিচ গেছে। এরপর আমি আস্তে ধীরে শুরু করলাম আরকি। তো এখনো পর্যন্ত জিনিসটা চলছে। জাস্ট জীবনের সব ব্যস্ততার মাঝে একটা লং টাইম নিয়ে কাজ করাটা হয়তো হয়ে ওঠে না। বাট আদার দেন দ্যাট আমি এই যে কনটেন্ট ক্রিয়েটিং অ্যান্ড দেন ব্র্যান্ড প্রমোটিং এর কাজটাও মানে চালিয়ে যাচ্ছি আরকি। সো এটাই। তবে ফেস আর্টটা থেকে একটু বিরতি নিয়েছি। আমার মাঝখানে একটু স্কিন অ্যালার্জির একটু ইস্যু ছিল। তো ওটার জন্য একটু বিরতি নিয়েছি। প্লাস আমি একাডেমিক্যালি এনগেজমেন্টটা কেন জানি সবকিছু ব্যালেন্স করতে গিয়ে কষ্ট হয়ে যাচ্ছিল। সেটার জন্য একটু আমি প্রবলেম ফেস করছিলাম। তো ওটাকে একটু বিরতি দিয়েছি। কারণ ইউজুয়ালি ফেস আর্ট করতে, যেকোনো আর্ট করতে ছোটখাটো করলে ১-১.৫ ঘন্টা। বাট আমরা নরমালি স্বাভাবিক এমনি আইশ্যাডো, একটা কাজল, একটা মুখে পাউডার দিতেই ১ ঘন্টা চলে যায়। আর সামান্য একটু আঁকাঝুঁকি করলে ডিটেইলস, কালারিং, এটা ওটা আরেকটু মানে একটা থাকে না আঁকিবুকি করা, করে হচ্ছে ওটাতে কিভাবে একটু আইডিয়া ইন ডেপথ এ করা যায় সেটা নিয়ে ভাবা। তো এগুলোতে সময় লাগে। তো আমি দেখলাম যে এত সময় দিয়ে এত পরিশ্রম করে আমি যে একটা ইনপুট দিচ্ছি, এটার আউটপুট যদি ভালো মতো না আসে তাহলে আমাকে মাঝে মাঝে একটু বিরতি নিতেই হবে, তখন আর কিছু করার নাই। এজন্য আমি ভাবলাম পাশাপাশি অন্য কাজগুলোও করবো, তো ওগুলোতেই চালিয়ে যাচ্ছি আরকি। তবে মেইনলি আমার মেকআপের প্রতি প্যাশনটা হচ্ছে ওখান থেকে আসা। ইনস্টাগ্রামে হচ্ছে আমার খুবই ফেমাস কিছু মেকআপ আর্টিস্টদের ফলো করতাম। অনেক ফরেনার ওরা। তো ওদের থেকে আইডিয়া নিয়ে এখনো আমি ওভাবে করি, এটাই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে এই যে এঁকে ফেলার যে একটা ব্যাপার, একটা বাটারফ্লাই দেখলাম এখান থেকে এঁকে নিলাম। তো আঁকাআঁকি চর্চাটা কি ছোটবেলা থেকে ছিল? যেমন নাচের চর্চার সুযোগ ছিল না। তো আঁকাআঁকি চর্চাটা কি ছোটবেলা থেকেই সুযোগ ছিল কিনা তোমার? হ্যাঁ। সো এটা আবার এটাতে একটু ছোট গল্প আমার ছোটবেলা থেকে। আমি খুবই তাড়াতাড়ি মানে আমি কিন্তু লেফট হ্যান্ডি। হ্যাঁ? আমি লেফট হ্যান্ডি। তো যার কারণে হচ্ছে আমার মা আমাকে খুব জোর জবরদস্তি করে ডান হাতে ধরিয়ে দিত কলম, পেন্সিল বা যাই হোক। তো আচ্ছা, বলত যে, "তুমি এটা দিয়ে করো।" তবে না, আমি এখান থেকে নিয়ে বাম হাতেই নিয়ে নিতাম, বাম হাতেই আঁকাআঁকি করতাম। তো পরে আ আমার লেখালেখি এটা ওটা, তো ওগুলো সব আমার লেফট হ্যান্ডে হয়ে গিয়েছিল। আমার মা বলল যে, "আচ্ছা হয়তো আমাদের বংশে থাকতে পারে এরকম, এজন্য এটা হয়ে এসেছে আরকি।" তো এনিওয়ে এরপর হচ্ছে আমি একদিন আ দেয়াল থাকে না? তো দেয়ালে আমি আমার রং পেন্সিল যেখানে কাগজে করার কথা ছিল আমি দেয়ালে এঁকে ফেলেছি। তো আঁকার পর আমার মা বুঝতে পেরেছে
দেখছেন যে আচ্ছা আমার মধ্যে মনে হয় একটু আঁকাবুকির ইচ্ছা আছে, পরে উনি আমাকে আবার রং পেন্সিল আর অনেক কিছু কিনে দিয়ে বললো যে তুমি দেয়াল থেকে কাগজে শিফট হও, তোমাকে আমি অনেকগুলো খাতা কলম বই কিনে দিব, ওখানে আমার আবার ওখানে shift হওয়া। আচ্ছা থেকে আমার শুরু। আর হ্যাঁ, না 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 তো আমি আমার এখানে মা না এটা জি, এটা জি, খুবই sorry. পজিটিভ একটা আমি ব্যাপার, এখানে আমার একটা ভালো বলছি, এই যে লাগছে। আন্টি যে হচ্ছে যে তোমাকে মানে বকা না দিয়ে চড় থাপ্পড় না দিয়ে যে তুমি এটাই। দেয়ালে আঁকলি কেন? হ্যাঁ, আমি কিন্তু এটা অনেক মানে face খাতা করছি। রং পেন্সিল কিনে দেওয়ার যে একটা ব্যাপার, মানে ওইটা কিন্তু আমরা নর্মালি দেখি না, যেটা সত্যি কথা। এইটা ভালো লাগছে আমার খুবই। হ্যাঁ, খুবই কারণ আমার পজিটিভ মা একটা খুবই ব্যাপার। সাপোর্টিভ। উনি নিজে হচ্ছে খুবই ট্যালেন্টেড টু বি অনেস্ট। আচ্ছা। উনি হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফটস করেন। উনি নিজে শাড়ি বানিয়েছেন। শাড়িতে উনি নিজেও ড্রয়িং করেছেন। তারপর শাড়িতে যখন উনি ইয়াং ছিলেন তখন উনি পুঁতির কাজ করতেন। তারপর একটা উনার বোর্ড ছিল, এখনো আছে, ওখানে উনি চটের সুতা দিয়ে কাজ করতেন। বাট বয়সের সাথে উনার মানে চক্ষু দৃষ্টি একটু কমে গেল, তো উনিও রিস্ক না নিয়ে ওটা থেকে একটু দূরত্ব নিয়ে এসেছেন আচ্ছা, আরকি। বাট আচ্ছা। এনিওয়ে সবকিছু আমার মায়ের মাধ্যমে শেখা বলতে গেলে। উনার সাপোর্ট দিয়ে আজকে এতটুকু আমার আশা। আচ্ছা, এই যে মানে আমাদের মেক্সিমাম ক্ষেত্রে আমি বলবো যে মায়েদের যে একটা মানে বিশাল বড় একটা অবদান থাকে যে আমাদেরকে এই পর্যন্ত আনা, সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রেও সেম, যে আমার মা যদি আমাকে সাপোর্ট না করতো ছোটবেলা থেকে, তাহলে আমি মনে হয় না এই যে এত দূর আসতে পারতাম, যে এখানে এখন আমি বিদেশ চলে আসতে পারতাম। এটা আমার মনে হয় না, মানে সবসময়। মানে আমি একটা গল্প বলি, এই যে ধরো যে আমি কলেজ শেষ করার পরে আমি কিন্তু মেডিকেলের কোচিং করেছিলাম। হ্যাঁ, তো আমার মেডিকেলে হয় নাই। আমার বাপ হচ্ছে আমার মাকে ওভার দ্য ফোন বলল যে, "এই মেয়েকে নিয়ে কিচ্ছু হবে না। এই মেয়েকে নিয়ে তুমি বাড়ি চলে আসো।" Oh my God! হ্যাঁ, পরে হচ্ছে যে পরে আমার মা আর কি করবে? আমার মার হচ্ছে যে মানে মানে যেহেতু আমরা মিডল ক্লাসে বিলং করি, তো হচ্ছে যে ওই সময় ২ ভাই বোনের খরচ অনেক কিছু আরকি। যে একজনের চাকরি, আমার মা হাউসওয়াইফ। তো আমার মায়ের হচ্ছে যে স্বর্ণের চেইন বা মানে গলার বা হচ্ছে কানের কিছু একটা বিক্রি করে সে আমাকে ঢাকায় হচ্ছে যে আরেকটা কোচিং সেন্টারে ভর্তি করায় দেয়, যে ১ মাসের সময় আছে ইউনিভার্সিটির মানে পরীক্ষা শুরু হয়ে যাবে আরকি। যে ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। তো ১ মাসের মধ্যে আমার মা হচ্ছে যে আমাকে ১ মাসে খরচ দিয়ে তারপর হচ্ছে যে কোচিং সেন্টারে ভর্তি করায় আমাকে পরে হচ্ছে রেখে মা হচ্ছে যে বাড়ি চলে গেছে, এরকম আরকি। তো পরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে চান্স পেলাম। এরপরে আর অন্য কোথাও পরীক্ষা দিতে যাইনি। যে বা হচ্ছে ফ্যামিলি থেকেও দেয়নি পরীক্ষা দিতে দেয়ার জন্য। তো ওই আরকি ওখান থেকেই, যে তুমি বললা যে মায়ের যে একটা অবদান, যে মায়ের কাছ থেকে যে একটা অনুপ্রেরণা পাওয়া, তো ওইটাই। তবে আপু তাও আমি বলব আপনি একটা খুবই ভালো জায়গায় এন্ডেড আপ হয়ে গিয়েছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার মানে ওয়ান অফ দি একটা স্বপ্নের ইউনিভার্সিটি ছিল বলতে গেলে। তো আমার যেহেতু হয়ে ওঠেনি, আমি আমার ফ্রেন্ডসদেরকে দেখেছি এবং আপনিও সেখানে পড়ালেখার সুযোগ পেয়েছেন। আমি বলব যে ক্যাম্পাস লাইফটা আসলেই মনে হয় সুন্দর ছিল। না, কিন্তু আমি এখানে আরেকটা কথা বলবো যে অরণি আমরা একই ক্যাম্পাসের কিন্তু, ঠিক আছে? আমাদের ক্যাম্পাসটা চমৎকার। এটা নিয়ে কোনো আ মানে কোনো দ্বিমত নাই। দ্বিমত এটা হচ্ছে নাই। সেকেন্ড লার্জেস্ট ক্যাম্পাস হ্যাঁ, হ্যাঁ। চিটাগংয়ের পরে। হ্যাঁ, যে ৭০০ একর। কিন্তু মানে ওই যে থাকে না যে ঢাকার থেকে একদম ডিটাচ একটা ক্যাম্পাস, যে তোমার আ ওই ৭০০ একরের মধ্যে তোমার জীবন সীমাবদ্ধ। তো হচ্ছে যে আমরা অনেকখানি পিছানো বাস্তবিক জীবন থেকে। যখন তুমি জাহাঙ্গীরনগরে মানে যাবা, যে একবার গেট দিয়ে ঢুকবা, তুমি ওখান থেকে আর মাসের পর মাস বের হইতে পারবা না। মানে এরকমও আছে আরকি অনেকের ক্ষেত্রে। যেমন আমরা এমনিতেই একটু অলস প্রকৃতির। আমরা ক্যাম্পাসে একবার ঢুকলে আমরা আর বের হই না। এরকম আরকি ব্যাপারটা, যে কিছু দুনিয়া জায়গার থেকে মাটি থাকে না একটু বেশি উর্বর, তোমার শিকড় গজায় যাবে, ওই জায়গাতে একটু এরকম। আলিশানের জন্য একটু শিকড় গজায় যায়। হ্যাঁ, তো তবে আপু হচ্ছে আপনাদের ক্যাম্পাসই তো অনেক বড়। ওখানেই তো আপনাদের ঘোরাফেরা, খাওয়া-দাওয়া সবকিছু ওখানের মধ্যেই করতে পারছেন। এটা হ্যাঁ, একটা এই যে ভালো জিনিস। হ্যাঁ, এই যে বললাম যে তোমার দিন দুনিয়ার কোনো কিছু মানে খবর থাকে না। যে হচ্ছে যুদ্ধ চলতেছে কোথায়, আমরা কি করব? আমরা তো আছি এখানে। এরকম আরকি ব্যাপারটা কাইন্ড অফ। তো এই আরকি। আর তোমার ইউনিভার্সিটিতে হচ্ছে যে তো মানে আমি যতটুক জানি বিভিন্ন দেশ থেকে মেয়েরা হচ্ছে যে পড়ালেখা করতে আসে। মানে পুরো একটা ডাইভার্স একটা ইউনিভার্সিটি। তোমরা হচ্ছে যে অনেক জনের সাথে পরিচয় হতে পারতেছো। এই ৪-৫ টা বছর ধরে মানে অনেক জনের সাথে মিলেমিশে থাকতে পারতেছো। মানে কালচার থেকে শুরু করে এভরিথিং। তো হ্যাঁ, মানে অনেক ধরনের এক্সচেঞ্জ হয়। মানে হ্যাঁ, তার অনেক চেয়ে বড় ধরনের কথা হচ্ছে এক্সচেঞ্জ হয়। কমিউনিকেশনটা অনেক বেশি বাড়ে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মূল উদ্দেশ্য কিন্তু আসলে কমিউনিকেটিভ স্কিলটা বাড়ানো। যে আমি কতটা যোগাযোগ করতে পারছি, বাকি লাইন যে আমি করে খাবো, বেঁচে থাকবো।
তো ওই সুযোগটা আমার কাছে মনে হয় আপনার বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি ছিল। তো সেটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার একটু শুরু থেকেই তাহলে শুরু করি। আমার হচ্ছে AUW মানে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, এটাতে আসলে পড়ার কোনো ফার্স্ট অফ অল প্রথম দিক থেকে কোনো ইন্টারেস্ট ছিল না। এটা যে মানে এটা একটা অস্তিত্ব আছে, এটা এক্সিস্ট করে, এটা সম্পর্কে আমি জানতাম না, আমার মা জানতো। তো আমাকে সেই কলেজ টাইমে মনে হয় একবার পেপার পত্রিকায় একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল এই ইউনিভার্সিটি সম্পর্কে। তখন আমাকে একবার বলেছিল যে আমার একটা ড্রিম ইউনিভার্সিটি, আমার মেয়েকে আমি এই ইউনিভার্সিটিতে দেখতে চাই, মানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আমি এটাও জানতাম না, আমি খুবই মানে বোকা বলতাম, মানে নিজে আমার কিন্তু আবার সাধারণ জ্ঞান বা এগুলো নিয়ে একটু জ্ঞান কম, তো পেপার পত্রিকা একটু কম পড়তাম। তো আমি বললাম যে বাংলাদেশে কি আদৌ মানে আন্তর্জাতিক ইউনিভার্সিটি আছে, থাকে, আমি তো জানতাম না। পরে এত যে আছে আমাদের এই IIUC, তারপর আমাদের এশিয়ান ইউনিভার্সিটিও আছে, এবং আমাদের দেশীয় ইউনিভার্সিটি কয়েকগুলোতে আবার বাইরের কিছু স্টুডেন্টরাও হচ্ছে পড়তে আসে, এটা আমার আইডিয়া ছিল না। বাট আমি দেখে আমি খুবই একদিকে ভালো মানে একটা পজিটিভ ফিল করতাম নিজের দেশের প্রতিও সামহাও। তো এখন আমার জার্নিটা এমনভাবে শুরু হয়েছে যে আমি অ্যাডমিশন পরীক্ষা প্রথমবার দিয়েছিলাম, সেটা হচ্ছে 19 সালের ডিসেম্বরের দিকে। তো সেই সময় হচ্ছে আমাদের অ্যাডমিশন পরীক্ষা চলছিল, চিটাং ইউনিভার্সিটির পরপরই হচ্ছে ছিল, তো যার জন্য আমার চিটংয়ে আসা। পরে এক্সাম দিয়ে কেন জানি আমার হয়নি, আর আমি খুবই অলস প্রকৃতির ছিলাম বলতে গেলে। তো আমি মানে আমার যে কোয়ালিফিকেশনটা আমার গ্রেড থাকলেই থাকে না, ওই যে অ্যাডমিশন পরীক্ষায় ভালো মতো প্রিপারেশন নিতে হয়, তো আমার মানে বিসমিল্লাহ গলদ হয়ে যাচ্ছিল আর কি সব সময়। তো আমি বললাম যে না, পসিবিলিটি তো নাই, তো আমার মনে হয় কোনো পাবলিকে পাবো না, প্রাইভেটই করতে হবে। এখন প্রাইভেট করে ধরবো, এখন NSCও না, বেশি টাকা, ব্র্যাকে আমি পরীক্ষা দিয়েও হলো না, মানে টিকসি, তবে আমার ওখানে যাই নাই। আমার একটা ইন্টারভিউর সাথে মানে পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেটটা দুটোটার ক্লাস হচ্ছিল, তো আমি তাও পাবলিকটা চুজ করছি। তো পরে সামহাও তাও হয়নি। তো পরে এশিয়ান ইউনিভার্সিটিতে একবার পরীক্ষা দিছি, আবার শুনলাম যে আরেকবার পরীক্ষা হবে। তো আমি আর আমার আরেকটা ফ্রেন্ড মিলে আমরা দুজনে ঢাকা এসে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিছি। দেওয়ার পর জানতে পারলাম যে আমি মানে অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছি, আমাকে হচ্ছে অফার লেটার দেওয়া হলো। তো আমার একদিকে মানে ওটা খুশি ছিলাম। অ্যান্ড রিগার্ডিং কমিউনিকেশন, আমি বলবো যে AUW-তে হচ্ছে অনেক কান্ট্রি থেকে ইউনিভার্সিটির স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েও থাকে, বিভিন্ন ফেলোশিপ, তারপর বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন হয়, ওদের ইউনিভার্সিটির টিচার্স, প্রফেসর বা স্টুডেন্টসরাও আমাদের এখানে পড়তে আছি। অ্যান্ড দেন মোস্ট স্টুডেন্টরা আসে হচ্ছে তো এশিয়ান সাইড থেকে, যেমন কি বলবো, শ্রীলঙ্কা, ইন্ডিয়া থেকে আসে, ভিয়েতনাম থেকে আসে, কম্বোডিয়া থেকে আসে, তারপর নেপাল। লাওস থেকে আসে, ইয়েস, নেপাল থেকে আসে। তো এভাবেই বিভিন্ন হচ্ছে একটু মানে কাছে ধারের কান্ট্রিগুলো থেকে আসে। আবার এরকমও না যে একদম আমেরিকা, কানাডা, US, UK, অস্ট্রেলিয়া এরকম কান্ট্রি থেকে আসে, ওরকমও না। মানে কিছু সার্টেন রিজন যেগুলোর সাথে হচ্ছে কাইন্ড অফ সর্ট অফ কি বলবো মেম্বারশিপ আছে, বা ওভাবেই হচ্ছে আমাদের ইউনিভার্সিটির অ্যাডভার্টাইজিং লেভেলটা অতটুকু পর্যন্ত যাচ্ছে, সো ওভাবে জিনিসটা হয়। হ্যাঁ, মানে সাউথ এশিয়া মোটামুটি কভার করা হয় আর কি হ্যাঁ, বলতে। আমার একটা কথা বলতে চাই যে ফ্যাকচুয়ালি হচ্ছে যে ফ্যাকচুয়ালি ওয়াইজ তোমার হচ্ছে যে AUW হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন সাউথ এশিয়া। হ্যাঁ, মানে আপনাদের যে টিচার গুলো আছে তাদের মানে কথা আমি সবসময় শুনে আসছি যে ওখানে ওয়ান অফ দ্য বেস্ট টিচিং অপরচুনিটিস আছে, কারণ টিচারদের লেকচার গুলা এবং যারা ওখানে আসলে পড়ান তাদের ব্যাপারটাও অনেক বেশি মানে মানুষ ওই জন্যই আরো আগ্রহী হয়, মানে সাউথ এশিয়ার সব জায়গা থেকে মানুষজন আগ্রহী হয়ে আসে পড়তে। হ্যাঁ, কিন্তু এখানে একটা স্যাড থিং হচ্ছে বাংলাদেশের অনেক মেয়েরাই কিন্তু যায় না। যেমন ও বললো যে ওর মা না বললে ও জানতো না, আমিও কিন্তু জানতাম না এই ইউনিভার্সিটিটা যে এক্সিস্ট করে, যে এটা চিটাগাং আবার দেখো চিটাগং এ থেকেও কিন্তু এটার এক্সিস্টেন্স জানতে পারতেছে না। না, মানে এটাও একটা মজার জানে ব্যাপার। না। এমনকি ফান ফ্যাক্ট, অনেকেই জানে যে এমন একটা ইউনিভার্সিটি আছে যেটা শুধু মেয়েদের। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই ইউনিভার্সিটি কোথায় এক্সিস্ট করে, যেমন এশিয়ান ইউনিভার্সিটি নামে আই গেস ঢাকাতেও আরেকটা ইউনিভার্সিটি আছে, বাট ওটা ফর উমেন না, শুধু উমেনদের জন্য না। তো এটার জন্য একটু প্রবলেম হতো। প্লাস আমি এখনো পর্যন্ত শুনি যে আমাদের ইউনিভার্সিটির নামটা অনেকে ভালো মতো বলতে পারে না, অথবা কেউ ওভাবে জানিও না।
মানে ওদের কাছে সে নলেজটা নেয়, ওরা জানে যে এখানে ইন্টারন্যাশনাল মানুষজন আসে, কিন্তু এটা যে একটা মানে পড়ালেখার জন্য একটা ব্রেক থ্রু এখানে শুধু মানে আমাদের ইউনিভার্সিটিতে না একটা সুযোগ ছিল যে যারা কি বলবো এইচএসসি দিবে বা যারা হচ্ছে কলেজ পড়ুয়া স্টুডেন্ট, ওদের জন্য হচ্ছে সামার স্কুল ওরকম প্রোগ্রাম থাকতো, ধরেন কয়েক মাসের বা কয়েকদিনের কোর্স বা কয়েকদিনের প্রোগ্রাম থাকতো, সেগুলোতে অ্যাটেন্ড করতে পারতো। সো হুইচ ইজ আ ভেরি গ্রেট থিং। ওখানে একজন মানুষ ক্যাম্পাসে এসে বিভিন্ন, কারণ আমাদের দেশে হয় কি আমরা সামটাইমস একটু ফরেনার দেখলে হোক চুকিয়ে যাই। তো যখন আমার এটা একটু ভালো লাগছে, কারণ আমার ব্যক্তিগত পক্ষে আমি হুটহাট কোথাও বিদেশি দেখলে আমারই কেন জানি ভয় লেগে উঠে বা কেন জানি একটু থাকে না একটা অ্যাংজাইটি বা কেন জানি একটু অন্য ধরনের ফিলিংস কাজ করে। তো যখন স্টুডেন্টরা নিজেরা, যারা বাংলাদেশি স্টুডেন্টরা আছে, কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়ারা যখন এরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাও নিজেদের দেশে ওরকম একটা ব্রেক থ্রু পেয়ে যায়, তো ওটা ওদের জন্য একটা ভালো জিনিস হয়ে যায় যে ওরা খাপ খাওয়াতে পারে যে না, এখানে মানে বাংলাদেশে এরকম একটা জায়গা এক্সিস্ট করে, আমরা ইন্টারন্যাশনাল মানুষদের সাথে সামনাসামনি ইন্টারাকশন করতে পারছি, কথাবার্তা মানে একটা থাকে না কমিউনিকেশন স্কিল প্র্যাকটিস করতে পারছি, অনেক কানেকশন বিল্ড আপ করতে পারছি। তো এই অপরচুনিটিটা আমার খুব ভালো লাগলো আর কি। এটা এখনো আই গেস এখনো চলছে। প্লাস আমাদের হচ্ছে এখন ইউনিভার্সিটি যতটুকু আমি জানি, ইভেন দো আই এম অলরেডি গ্র্যাজুয়েটেড, বিভিন্ন যে ওয়ার কান্ট্রিগুলো যেগুলো আছে সেখান থেকে হচ্ছে বিভিন্ন যে ওমেনদেরকে যারা মানে এডুকেশন থেকে বঞ্চিত, ওদের জন্য হচ্ছে স্পেশাল ফ্যাসিলিটি অপরচুনিটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে দেওয়া হয়। সে অনুসারে এই যে যেমন রোহিঙ্গাদেরকে দেওয়া হচ্ছে, আফগানি স্টুডেন্টদেরকেও আনা হচ্ছে, এখন মেবি মানে প্যালেস্টাইন থেকেও মনে হয় স্টুডেন্ট আনবে আমি জানি। সো এটা একটা গ্রেট অপরচুনিটি, যারা পড়ালেখা এগিয়ে নিয়ে যেতে চায় তাদের জন্য হচ্ছে ইউরোপে একটা ব্রডার রেসপেক্ট নিয়ে আসে। সো এটাই। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা কথা অ্যাড করতে চাই। এই যে ধরো যে তোমার ইউনিভার্সিটিতে বিভিন্ন হচ্ছে যে দেশের লোকজন আছে বা হচ্ছে যে এশিয়ান কান্ট্রির বলতে গেলে, তারপর হচ্ছে যে তুমি হচ্ছে যে মানে তুমি আমি আমরা হচ্ছে যে পাহাড়ের মানুষজন, আমাদের চেহারার স্ট্রাকচার একটু ডিফারেন্ট, আমাদের তথাকথিত বাঙালিদের মতো চেহারা না। তো হচ্ছে যে তোমার আশেপাশে ফ্রেন্ড সার্কেলও আছে বা হচ্ছে যে মানে যাদের চেহারা স্ট্রাকচার ডিফারেন্ট, মানে বাঙালিদের মতো না, তো তারা যখন এই যে বাংলাদেশে ধরো চিটাগাং বের হয় ঘুরতে যায় বা কোথাও যায়, মানে তো তুমিও তো আশেপাশে ঘুরতেছো বা বড় হয়েছো, তো তোমার কি এরকম কোনো ব্যাড এক্সপিরিয়েন্স আছে যে ছোটবেলা থেকে রাঙামাটিতে তোমাকে কেউ মানে ব্যাড কমেন্ট করতেছে বা হচ্ছে যে তোমাকে চিটাগাং এ কেউ কিছু বলতেছে, মানে তুমি কি এগুলো ফেস করছো? আই এম গেসিং আমাদের দেশে থাকা যত পাহাড়িরা আছে কমপক্ষে 95% মানুষজন সবাই কম বেশি ফেস করছে, একটা সেন্টেন্স হলে শুনেছে, আমি তাও মেনশন করব না, বাট শুনেছি, সবার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে। তবে আমার ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সগুলো একটু ডিফারেন্ট। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার সারা জীবন আমি কিন্তু একটা আমার জীবনটাই যাযাবর, কিন্তু আমি কোথাও মানে পার্মানেন্টলি থাকি নাই। আমার নিজের হোমল্যান্ড রাঙামাটিতেও আমি কখনো পার্মানেন্টলি ছিলাম না, কখনো খাগড়াছড়ি, বান্দরবান, ঢাকা, চিটাগং এভাবে ঘোরাফেরা করতে ছিলাম আর কি। তো আমি বিকজ অফ আমার বাবা হচ্ছে উনি সরকারি চাকরিজীবী ছিলেন, তো যার কারণে ওনার বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে থাকে, তো আমাকে আমাদের পুরো ফ্যামিলিকে ওভাবে ইউজ করতে হয়, যার জন্য আই এম গেসিং আমারও এটা মানে আমি নিজেকে অ্যাডাপ্ট করা শিখে নিয়েছি যে বিভিন্ন মানুষজনের সাথে কিভাবে এক্সপোজার পেলে কিভাবে কথা বলতে হবে, কিভাবে ওদের সাথে মেলামেশা করতে হবে, ওদেরকে কিভাবে আপ্যায়ন করতে হবে। তো এগুলো সব কিছু আমার মানে আমার ফ্যামিলি থেকেও শেখা, নিজের এক্সপিরিয়েন্স থেকেও শেখা। তবে বলতে গেলে হিল ট্র্যাক্সে যারা বাঙালিরা আছে তাদের থেকে আমি এত মানে বৃহত্তর লেভেলে ওরকম কিছু মানে এক্সপিরিয়েন্স করিনি বলতে গেলে, কারণ ওরা ওরা নিজেরাও হচ্ছে এগুলো নিয়ে অবগত আছে আর কি বলতে গেলে। তবে এই যে চিটাগং এবং ঢাকার যে মানুষগুলো আছে সেই ক্ষেত্রে ওনাদের হিল ট্র্যাক্স নিয়ে আইডিয়া খুবই কম, যতটুকু আমি জানি না আমার পার্সপেক্টিভ থেকে। তো এমনও হয়েছে আমি একবার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সময় আমি যখন ঢাকায় ছিলাম, তখন আমার একটা নিউ ফ্রেন্ডের সাথে পরিচয়। ও হচ্ছে আমার ব্যাচমেট, আমরা একসাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাব।
ও হচ্ছে চারুকলায়, আমরা সবাই ওটাতে পরীক্ষা দিতে গিয়েছিলাম আর কি। তো ওর সাথে আমার কথাবার্তা, তো আমাকে একটু ডিফারেন্ট দেখতো। আমার চেহারাটা সামটাইমস, আমার চেহারাটাও একটু ডিফারেন্ট বলতে গেলে। আমাকে কেউ হুট করে দেখলে বলতে পারবে না যে হয়তো আমি ইন্ডিজিনাস কোনো একটা এথনিসিটি থেকে বিলং করি। আবার কেউ আমাকে হুট করে দেখলে মনে করে আমি বাঙালি। আই ডোন্ট নো হোয়াই আমাদের একটা ফ্রেজ আছে, সবাই বলে আমাদের নাক চ্যাপ্টা। নাক চ্যাপ্টা মানে হচ্ছে আদিবাসী একটা টার্ম বলে আর কি। তো আমার সেক্ষেত্রে আই ডোন্ট নো হোয়াই, আই এম নট বিং প্রাউড অফ ইট, বাট ইটস লাইক মানে জেনেটিক্যালি ওভাবে হয়েছে। তো আমাকে ওভাবে মানে আমি কখনো ট্রিট হইনি আর কি। বাট ঢাকায় গিয়ে আমি জিনিসটা ফেস করেছি। আমাকে বলতো তুমি এরকম এরকম জায়গা থেকে বিলং করো নাকি। অ্যান্ড অলসো বিকজ অফ মাই নেম টাইটেল, আমার সারনেম হচ্ছে তালুকদার। তালুকদারটা বেসিক্যালি হচ্ছে যারা মুসলিমরাও ইউজ করে, আবার হিন্দুরাও ইউজ করে এই সারনেমটা। তো আমাকে বলা হতো যে তুমি কি আসলে বাঙালি নাকি কোনো মিক্স ইয়া। তো আমি বললাম যে না, আমি পিওর, এবং আমি বললাম যে আমি বাংলাদেশি, তবে আমি ইন্ডিজিনাস থেকে বিলং করি। তো তোমার ইয়া কি? আমি বললাম যে হ্যাঁ চাকমা। তো তোমার নামের পাশে চাকমা নাই কেন? বললাম যে ওটা আমার সার নেম। তো এইসব মানে হ্যাঁ, তোমাদের খাদ্যাভ্যাস কি, তোমাদের ভাষা ডিফারেন্ট, এসে একবার এটা বলো, এরকম এরকম। তো ওদের না এক্সাইটমেন্ট থেকে সামটাইমস একটু রং ওয়েতেও চলে যায়। তো আমাদের কনভারসেশন একজন বাঙালি আরেকজন পাশের মানুষ শুনেছে। তো উনিও হচ্ছে একটু টিটকারিমূলক, মানে এখানে কেন এসেছো, আমাদের জায়গা খেয়েছে, এরকম অনেক কথা। হ্যাঁ হ্যাঁ, তোমার তো কোটা আছে, তুমি তো সব জায়গায় মানে ফিট একদম। আচ্ছা, সেটাই আর কি। হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে তুমি যে বলো তুমি পুরো একটা মিক্সড কালচারে বড় হয়েছো, এই ব্যাপারটা তো আমার বাবার হচ্ছে চাকরির সুবাদে আমিও মানে আমার খাগড়াছড়িতেও থাকা হয় নাই। আমি রাঙামাটিতে খাগড়াছড়িতে আমার বয়স তখন 10 বছর পর্যন্ত ছিলাম, বা হচ্ছে যে ক্লাস 2 কি 3 পর্যন্ত ছিলাম আমি। তখন কত 8-10 বছর নাকি আরো কম, আমি ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, তো রাঙামাটিতে থাকা হয়েছে, ফেনী, লক্ষ্মীপুর, তারপর হচ্ছে এরপরে ঢাকা, মানে অনেক জায়গায়। তো এই যে আমরা যারা হচ্ছে যে বাইরে বাইরে বড় হওয়া, যে মিক্স কালচার আমরা বড় হয়েছে, যে তো আমরা না এটা অ্যাডাপ্ট করে ফেলছি, আমাদের মধ্যে একটা সার্ভাইভাল স্কিল চলে আসছে যে ওদের সাথে এভাবে মিশতে হবে, ওদের সাথে এভাবে কথা বলতে হবে। ধরো ওই যে কেউ মারিশা থেকে হচ্ছে যে হঠাৎ করে ঢাকায় এসে ইউনিভার্সিটিতে ভর্তি হইলো, ও কিন্তু এটা বুঝবে না যে কেমনে অ্যাডাপ্ট করে আমি চলবো। আমি বুঝতে পারিনি, সরি, মানে কোত্থেকে এসেছে? ধরো কেউ মারিশা থেকে আসছে, ওর জীবনে খাগড়াছড়ি বা রাঙামাটির বাইরে কোনো শহরে যায়নি। হ্যাঁ, মানে আমি মেয়েদের ক্ষেত্রে বলতেছি যে মানে ওর স্কুল কলেজের জীবনে এরকম যে হচ্ছে যে মানে ওখানে তো স্কুল অনেক দূরে দূরে হয়, বা হচ্ছে যে অনেক হচ্ছে মানে গ্রাম থেকে পড়তে আসে অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় থেকে, মানে কিন্তু খাগড়াছড়ি বা রাঙামাটির বাইরে তারা অন্য কোনো শহরে আসেনি, যে যেখানে হচ্ছে যে বাঙালিরা বেশি। তো ওইটাই আর কি, যে আমাদের যে একটা সার্ভাইভাল স্কিল তৈরি হয়ে গেছে বললাম না, ওদের মধ্যে কিন্তু এটা তৈরি হয় নাই, এবং ওরা হচ্ছে যে আরো বেশি বুলির শিকার হয়, which is true. এখন কথা হচ্ছে যে অনেকে এই জিনিসটা নিয়ে অ্যাডাপ্ট করতে পারে, অনেকে আবার পারে না। তো অনেকে আবার হচ্ছে যেমন আমাদের মেয়েদের মানে স্বভাব থাকে, আমরা খুবই গল্প গুজব করি এই কথা ওই কথা অনেক কিছু নিয়ে। তো আমার এরকম কয়েকজন যারা হচ্ছে একটু ওই উপজেলা সাইড থেকে আসে, তো ওদের হচ্ছে ওরকম আইডিয়া থাকে না, বা ওদের হচ্ছে একটু ল্যাঙ্গুয়েজ কিছু ব্যারিয়ার থাকে। অনেকজনকে আমি এটা নোটিস করেছি যে মানে ভালো মতো বাংলা কথা বলতে গেলে একটু সমস্যা হয়, ডিফারেন্ট অ্যাকসেন্ট হয়ে যায়। তো যারা বাঙালি বা আমরা নর্মালি যদি বাংলা কথায়, যেমন আপু হয়তো ত্রিপুরা ভাষায় যদি আপনি কথা বলেন, আপনার আর আমার ল্যাঙ্গুয়েজ মিলবে না। সো অবভিয়াসলি আমাদের মেইন হচ্ছে আমরা বাংলায় কথা বলা বলি করবো। তো এরকম অনেকজনের সাথে আমি কথা বলতে গেলে ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা চলে আসে। বাট এনিওয়ে মানে আমরা যখন গল্প গুজব করি, আমি এরকম অনেকজন ফ্রেন্ডসকে দেখেছি যারা হচ্ছে ওনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে যে তুমি যদি এরকম এরকম শহরে যাও এই জিনিসটা করবা না। একজন আরেকজনকে হচ্ছে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করে বলি যে আমরা তোমার এটা করা উচিত, তোমার ওটা করা উচিত না, কার সাথে কিভাবে কথা বললে একটু টেকনিক্যালি কি কি মেনটেন করবা, থাকে না আমরা একটু গ্রামার শিখিয়ে পড়িয়ে দেওয়া। হ্যাঁ, যে তুমি বেশি মানে রাতের বেলা আলো চক্র করলে যেমন উপজেলা হয় কি কারেন্ট থাকে না অনেকজনের বাসায়, সামটাইম
সেক্ষেত্রে হচ্ছে শহরাঞ্চল ওদের জন্য একটা অনেক বড় ড্রিম। রাতের বেলা আলো দেখা এটা অনেক বড় একটা স্বপ্ন অনেকের। সো আমরা হচ্ছে ওই যে আলো দেখলে ধাঁধিয়ে যাই, আমরা ওই যে উই পোকার মতো হচ্ছে আলো দেখলেই সেখানে চলে যাই। সো সব আলো কিন্তু ভালো আলো হয় না, এই জিনিসটা হচ্ছে বুঝিয়ে দেওয়া হয় আর কি। হ্যাঁ, আচ্ছা আরেকটা ব্যাপার কি জানি বলে এই যে হ্যাঁ, সব আলোই আসলে ভালো আলো হয় না। এই যে সারা বলতে অরণি তোমার আশেপাশে তো অনেক এই যে পাহাড়ি ভাই ব্রাদার আছে তোমার মানে আমি একজন। তারপরে মানে তোমার তো আরো অনেক জনের সাথে পরিচিত। মানে তুমি আমাদেরকে নিয়ে কি মানে কোনো মতামত দিতে চাও? আমরা যে এতক্ষণ এইসব নিয়ে কথা বলতেছিলাম। আমার পাহাড়ি মানুষজনদের সাথে ১ম মানে ইন্টারেকশনটা হওয়ার যেটা জায়গা সেটা হচ্ছে আম্মু হচ্ছে বিউটি পার্লারে যেত। সে হ্যাঁ। বিউটি পার্লারে অনেকজন বিউটিশিয়ান ছিলেন। ইনফ্যাক্ট আমি হচ্ছে আমার পরিচিত চুল কাটার যে দিদি ঝর্ণা দিদি, উনি একজন চাকমা মানুষ। তো উনার সাথে আমার সেই অর্থে পরিচয়। তো আমার কখনো আলাদা করে ওভাবে মাথায় আসে নাই। কারণ একটা ওয়ার্ক স্পেসে অনেক ধরনের মানুষ কাজ করতেছে। বিউটি এক্সপার্ট কাজ করতেছে কিংবা যাই করতেছে। মানে আলাদা করে আমি কখনো ওভাবে চিন্তা করি নাই। বা স্কুলেও যখন পড়ছি, স্কুলেও অনেক ইন্ডিজিনাস কমিউনিটির মানুষজনদেরকে আমি পাইছি। আমি এটা নিয়ে মানে আলাদা কেন জানি কখনো মনে হয় নাই যে কিছুটা জিজ্ঞেস করি। আর এমনি আমার নিজের কমিউনিকেশন খারাপ, বন্ধু-বান্ধব আমি কম বানাইতে পারি। তো আমি সেখানে বাঙালিদের সাথেই কথা বলি না, অন্যদের সাথে যেখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের একটা চান্স আছে সেখানে আমি একটু কম ইন্টারেক্ট করতে চাই। বাট হ্যাঁ, পরবর্তী সময়ে যখন বিশ্ববিদ্যালয়ে চলে আসি, মজার ব্যাপার হচ্ছে আমার ১ম বিশ্ববিদ্যালয় কিন্তু চিটাগং বিশ্ববিদ্যালয়। যখন আমি ১ মাসের জন্য স্টুডেন্ট ছিলাম। তো চিটাগং এর সাথেও আমার একটা যোগসূত্র আছে, অনেক ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিগত কারণেও আছে। তো কখনো এরকম মনে হয় নাই। সবাই আমার বন্ধু। ইনফ্যাক্ট এখন যে এলাকায় থাকি সেখানেও আমার পরিচিত দাদা-দিদিরা আছে, ওদের বাচ্চা-কাচ্চারা আছে। সবাই বাসায় আসে যায়। সবাই সবার ফুড শেয়ার করে বা অমুকের দোকানে যাই। যে ২ দিন আগে দেখলাম আমার এলাকায় একটা মুন্ডির দোকান হইছে। তো সেটা নিয়ে এক্সাইটেড ছিলাম। খেতে যাবো বা যাবো। কখনো আমার কষ্ট হয় নাই ব্যক্তি জায়গা থেকে। মানে আমি বলবো যে তুমি সবসময় তাদেরকে হচ্ছে যে মানে ভিন গ্রহের প্রাণীর মতো দেখোনি, সবসময় মানুষ হিসেবে দেখেছো। কাইন্ড অফ দ্যাট। ভিন গ্রহের মানুষের মতো যে দেখতে হবে এটা আমার মাথায় আসে নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। আমি জানি না, সরি আমি অস্বাভাবিক মনে হয়। আমি আসলে স্বাভাবিক বাঙালি না, দুঃখিত এটার জন্য। খুবই দুঃখিত। আচ্ছা, আমি বোধহয় ফাত্রামি করতেছি। মানে আমি অনেক ফাত্রামি করি whatever। আমি কেউ একটা কিছু প্রশ্ন মনে করো করবো না। প্লিজ। এই যে উই পোকার আলো অ্যাট্রাকশন থেকে একটু প্রশ্ন করি। একটা প্রশ্ন আমার সবসময় করতে ইচ্ছা করে। সেটা হচ্ছে আহ সুনেত্রা, আপনার লাইফে কি মারামারি করার কোনো অভিজ্ঞতা আছে? ও এটা মানে আপনাকে দেখলে তো মনে হয় ভদ্র ঘরের, আমরা সবাই ভদ্র ঘরের মেয়ে ছিল। বাট আসলে আমাদের অভদ্র মুখোশটা কি? আসলে মারামারির এক্সপেরিয়েন্স থাকলে শেয়ার করি। আমার আচ্ছা, আমি জানি না, আমি কিন্তু ছোটবেলা থেকে আ একদম পিচ্চিকাল থেকে একটু আ মাঝখানে রেবেল ছিলাম। তবে আমার ছোট ভাই জন্মগ্রহণ করার আগে ছিলাম না। ওর করার পর থেকে রেবেল হয়ে গেলাম। বিকজ তখন আমার আ মানে ফিলিংস ছিল যে এখন আমাকে হচ্ছে সবকিছু ভাগ করতে হবে। মানে থাকে না? মানে তখন কেন জানি আমার ওই যে জেলাসি টেনডেন্সিটা খুব কাজ করত। I guess আমি সবচেয়ে বেশি এই যাবৎ জীবনে মারামারি করছি আমার ভাইকে নিয়ে I think। তো এরপর আমি যখন ক্লাস 3 তে ছিলাম, আমি আবার রামগড়েও ছিলাম, খাগড়াছড়ির একটা উপজেলা। রামগড়ে আমি একটি স্কুলে পড়তাম। আমি আবার খেলাধুলা বা বিভিন্ন যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, ওগুলোতে আমার খুব পার্টিসিপেট করার খুব শখ। তো আমি আবার ছোটবেলা থেকে দেখতে যেহেতু একটু হ্যাংলা পাতলা একদম ওই যে হাড্ডিসার টাইপের ছিলাম, তো আমাকে ওভাবে কেউ মানে আমি যে কোথাও জিতবো বা কোনো একটাতে পার্টিসিপেট করলে মানে সবাই মনে করতো আমি হেরেই যাবো। তো আমাকে কেউ ওভাবে একজন মানে কি বলতাম ফাইটার হিসেবে কেউ গণ্য করতো না আর কি কৌশিকী। না আগে দর্শনধারী আরকি, গুণ পরে। তো আমি একদম এরকম নরকম ছিলাম। একটা ছেলে আমাকে পিস করছিল যে, "তোমার এখানে জায়গা নাই, তুমি এখানে কেন আসছো? তোমাকে এখন ফু দিলে উড়ে যাবা, তুমি আবার এখানে কিসের দৌড়াদৌড়ি করতে আসছো?" একটা হিন্দু ছেলে ছিল মনে হয়। ও ওদের আবার এখানে ওই যে কানেরটা মনে হয় ফুরাইতো। তো আমার খুব রাগ উঠেছিল। তো আমি তখন হচ্ছে কানটা টেনে দিয়েছিলাম। ও আমার কান টেনে দিয়েছে।
আমার জীবনে হচ্ছে ওই যে ইনজেকশন আর এই যে কান ফুরানোর ভয় তখন ছিল, তো আমি তখন সবে নতুন নতুন কান ফুরিয়ে আসছি, আমার কান অলরেডি ব্যথা, সোনার কানের দুল দুইটা কোনো মতে পরে মানে রক্ত জমাট বেঁধে এমনি আমি ঘুরাইতাম, সেই কান ও ধরছে, আমিও ওর কান ধরছি, তো ওখানে হচ্ছে পরে মানে লাথালাথি এরকম মারামারি করছি, মানে একদম ব্রড, মানে বাসার বাইরে কোথাও মারামারি এরকম বড় বড় লেভেলের হয়েছিল। সেইটুকু মনে আছে, আমার বাবা আসছিল তখন, কমপ্লেন যখন আসছিল, তো বাবা এসে পরে আমাকে খুব বকাঝকা করছে, করার পরও আমি তাও এটা ওটা করতাম। তো যাই হোক, এগুলো নিয়ে মারামারি করতাম। আর প্লাস বলতে গেলে যেহেতু আমি ফিজিক্যালি তখন থেকে খুবই উইক ছিলাম, উইক বলতে আমি খাবার দাবার খুব কম খেতাম। আর কেন জানি না, আমার হচ্ছে ওই যে থাকে না, আমি খুবই বাচ্চা বাচ্চা খাবার খাই, মানে এই মাছ খাই না, খুব খালি মাংস খাই, শাকসবজি খাই না, এরকম ছোটবেলায় সবারই পিরিয়ড গিয়েছে, তো আমারও ওরকম গেল, যার জন্য আমি একদম হাড্ডিসার ছিলাম। তবে আমার সব সময় ইন্টারেস্ট ছিল মানে মারামারি শেখার। তো আমাকে তখন, আমি যখন স্কুলে ছিলাম, আমাকে তখন ওই যে তাইকোয়ান্ডো বা কারাটে শেখার ওরকম কোনো আমি ব্রডার মানে ওপেন কোনো কিছু পাই নাই, বা ওরকম কোনো পসিবিলিটি পাই নাই, বাট কলেজে গিয়ে পেয়েছিলাম। তো কলেজে আমি বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছিলাম, আমার কলেজ ওখানে ছিল। তো ওখানে পরে শুক্র শনিবারের দিকে তাইকোয়ান্ডো শেখানো হতো, তো আমি খুব খুশি, আমার ভাইকে ওটাকে শিখাবে, তো আমি ছিলাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ যায়। তো এখন ওখানে হচ্ছে জামা কাপড় কিনতে হয়, এটা তো আমি বললাম যে আচ্ছা যাই হোক, তাও আমি যাব। তো গিয়ে আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম প্র্যাকটিস করি, বাট যেহেতু আমি কলেজে পড়তাম, আমার পরপর আবার কোচিংয়ের টাইম ছিল, তো কোচিংয়ের টাইমটাতেই হচ্ছে ওই তাইকোয়ান্ডোর প্র্যাকটিস হতো, তো আমার টাইমিংটা মিলতো না, পরে আমি ছেড়ে দিলাম। তো পরে আর শেখা হয় না, বাট পরে আমি শুনেছি যারা মেয়েরা শিখতো, ওই প্রফেসরটাকে একটু খারাপ চিন্তা ভাবনা ছিল, প্রফেসরটাকে বের করে দেওয়া হয়েছে। তো হ্যাঁ, তো এই জন্য আমার শেখা হয়নি, পাওয়া হয়নি না। তবে আমার খুব ইচ্ছা, মানে আমার হচ্ছে শুটিং শেখার ইচ্ছা, আর্চারিং শেখার ইচ্ছা, কিন্তু কখনো প্ল্যাটফর্ম পাইনি শেখার জন্য। আচ্ছা, তোমাকে আমি আর একটা কোয়েশ্চেন করবো। এই যে বললা তুমি রেবেল এরার যে কথা বলা, যখন হচ্ছে টিনেজের সময় আমরা কিন্তু তখন আরো অন্য লেভেলের একটা রেবেল হয়ে যায় যে টিনেজ কালে। তো তখন হচ্ছে তোমার ওই রেবেল এরা কেমন ছিল, মানে বাবা মার সাথে ডিল করা, বা হচ্ছে যে মানে তোমার লাইফ ওই টিনেজ টাইমে তুমি কোথায় ছিলা, ওটা একটু জানতে চাই। আমার টিনেজ পিরিয়ড ছিল বেসিক্যালি খাগড়াছড়ি এবং বান্দরবান দোনোটা মিলে। আচ্ছা, আর রেবেল বলতে গেলে ওই যেটা বললাম, আমার সবসময় একটা মানে আমি একদিকে খুবই সেলফিশ ছিলাম তখন থেকে, যে না আমি আমার যেটা আছে আমি ওটা আমার কাছেই রাখতে চাই, আমি ওগুলো ভাগযোগ করতে চাই না। সো স্পেশালি আমার ভাইয়ের সাথে জিনিসটা বেশি হতো, তো বাসায় এটা নিয়ে আমার খুব ফাইট হতো আর কি। মানে আমার ভাই যেহেতু হচ্ছে ও জাস্ট ও ছেলে, এটা নিয়েও কোনো একটা খারাপ কিছু করলে ওকে ওখানে মানে প্রশ্রয় দেওয়া হতো, কিন্তু আমি করলে ওটাতে আমার দোষ, এভাবে বলা হতো আর কি। তো পরে আমাদের কেন জানি ওভাবে বড়ি বলাটা হতো না, তো ওটা নিয়ে বেশিরভাগ সময় ফাইটিংটা হতো, ঝগড়াঝাটি হতো। প্লাস আমি নিজেকে হচ্ছে ওই সব জিনিস না ভেবে একটু পজিটিভলি অ্যাক্টিভ রাখার জন্য ছোটবেলায় পড়ালেখা একটু ভালো ছিলাম, একটু না বেশি ভালো ছিলাম তখন, একদম ওই যে ক্লাস 1 2 বা ক্লাস 6 7 পর্যন্ত, মানে ওই যে রোল 1 2 3 থাকার মতো থাকে না, তখনকার সময় খুবই রোল নিয়ে হতো। হ্যাঁ হ্যাঁ, মারামারি। ভালো পড়ালেখা অ্যাক্টিভ ছিলাম। পরে আস্তে ধীরে আমার ডিক্রিজটা শুরু হয়েছে আর কি, যাক ওদিকে না যাই। তো পরে আমি নিজেকে হচ্ছে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে নিজেকে পার্টিসিপেট করার একটু শখ জেগে ওঠা, যেমন এই যে এটাকে কি বলে, জাতীয় শিশু একাডেমি মনে হয় প্রতিযোগিতা হতো, গানের প্রতিযোগিতা, নাচের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অনেকে যেত। হ্যাঁ, তারপর গণিত অলিম্পিয়াড, এরকম অনেক কিছু হতো। তো আমি ওগুলোতে একটু পার্টিসিপেট করার বেশি শখ, কারণ আমি যখন ওগুলোতে এঙ্গেজ করি, আই ফিল লাইক আমার এদিকের প্রেশারটা তখন পড়তো না। যখন ওই যে থাকে না ওই খালি ব্রেনে বা খালি চিন্তা ভাবনা, ওই যে শয়তানের বাস যেরকম হয়, তো আমি এই জন্য ভাবতাম যে না, আমি নিজেকে একটু অন্য জায়গায় অন্য কিছুতে একটু অ্যাক্টিভ করি। এজন্য ভাবলাম আচ্ছা নিজেকে ওগুলোতে এঙ্গেজ রাখবো। আমার তখন গান শিখা হতো হারমোনিয়াম নিয়ে। আমার হারমোনিয়ামের বয়স আমার চেয়েও বেশি, আমার আগে, আমার জন্মের আগ থেকে হারমোনিয়াম ছিল। তো ওই হারমোনিয়াম এখন আমার খাটের নিচে আছে। তো ওই হারমোনিয়াম নিয়ে আমার গান প্র্যাকটিস করতাম। তো যেহেতু ফ্যামিলি থেকে নাচের কোনো ইয়ে হয়নি,
তো তাও আমি লুকিয়ে লুকিয়ে নাচ করতাম। একটা জারি গানে আমি তখন প্র্যাকটিস করি লুকিয়ে লুকিয়ে। আবার তারপর স্কুলে গান ছিল সেটা? প্রোগ্রাম ছিল, ডিসপ্লে প্রোগ্রামগুলোতে আমি মানে ফ্যান থেকে শাড়ি টাড়ি বা অন্য কিছু সব ধার করে নিয়ে ওই 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি কত কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যত ডিসপ্লে ছিল ওগুলোতে যেতাম। তো আমার মা বাবারা বলতো যে কি রে মেয়ে কেন আসে না, ওর ক্লাস ছুটি হয়ে গেল তাও আসে না। ওনারা ভুলে যায় যে বা জানিও না হয়তো যে আমি এরকম আরেকটা প্র্যাকটিসে যুক্ত আছি। আচ্ছা। কারণ থাকলে আবার ধরে টেনে নিয়ে যাবে, "এই তুমি তোমার মেইন উদ্দেশ্য পড়ালেখা করো, তুমি ওগুলোতে কেন যাচ্ছ?" এসে তখন ওই জিনিসটা কাজ করতো আরকি। পরে যখন মানে আমি ওগুলোতে একটু ভালো ছিলাম, আমি মানে সঙ্গীত ওগুলোতে মনে হয় মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ইভেন ড্রয়িং এও হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোর মধ্যেই থাকতাম। তো যেহেতু আমার ওগুলোতে রেজাল্ট ভালো ছিল, তো আমাকে বলছে, "আচ্ছা মেয়ে ভালো করতেছে, আমাদের বদনাম করতেছে না। তো মেয়ের কোনো কিছুতে খারাপ হচ্ছে না, আচ্ছা করতে দে।" তো পরে আমার মা হচ্ছে আমাকে ব্যাগ দিতে বললো যে, "মা ওর তো জীবনে এরকম কিছু দরকার, আচ্ছা করুক।" তো পরে ওটাতেই আমাকে সাপোর্ট করা হয়। কিন্তু ওই যে যেটা বললাম স্কুল টাইমের চেয়ে বেশি টাইম হচ্ছে আমাকে বাইরে থাকতে হতো। তো আমার বাবা হচ্ছে খুবই ওভার প্রোটেক্টিভ ছিল আরকি ছোটবেলা থেকেই। যার কারণে আমি ওটা থেকে বের হতে চেতাম, তো যার জন্য উনি সবসময় আমাকে একটু ওভাবে ধরা বাঁধা নিয়ে থাকতো। বাট এনিওয়ে সামহাউ ওই জিনিসটা একটু কমে গিয়েছে। এখনো ওই ধরা বাঁধার মধ্যে আছি কিন্তু কম। এখন একটু নিজে অল্প যেহেতু ইউনিভার্সিটিতে উঠছি একটু ফ্রিডমটা এসেছে। তো অনেক কিছু শিখছি বিকজ অফ দোজ আচ্ছা। রেবেল ডেজ অনেক কিছু শিখতে পেরেছি আরকি বলতে গেলে। আচ্ছা। প্র্যাকটিস করতে পেরেছি এই। আমি আরেকটা জিনিস বলতে যে এই যে মানে তোমার ফ্যামিলিতে তুমি যখন বললা যে তোমার ভাইয়ের জন্মের পর বা হচ্ছে যে আমার নিজের একটা বড় ভাই আছে, অরণির আছে কিনা আমি অরণির তো 2 বোন ওরা। তো এই যে মানে যাদের ভাই বোন মানে থাকে পরিবারে, তো জেন্ডার ডিসক্রিমিনেশন এর যে ব্যাপারটা মানে বলতে গেলে তো জেন্ডার ডিসক্রিমিনেশন এটা। হ্যাঁ, তো এই ফিলটা তুমিও পেয়েছো, আমিও পেয়েছি এবং এটা হচ্ছে যে মানে বাঙালিদের মধ্যেও আছে মানে কাইন্ড অফ আরকি মিনা রাজু যে পোলাই হইতে হইব। হ্যাঁ, এক্সাক্টলি। এবং হচ্ছে আমার পুত্র পরিচিত কাজিন সন্তানের ওদের প্রত্যাশা। ক্ষেত্রেও সেম যে এই জেন্ডার ডিসক্রিমিনেশন এই এরাটা মানে এই এখন কত শতাব্দী? 20 শতাব্দী? এখন একবিংশ শতাব্দীতে এসেও যায় নাই। আমি একটু এগুলো মনে রাখতে পারি না। আমি দুঃখিত। যে জেন্ডার ডিসক্রিমিনেশন আমি ওই যে তোমার মারামারির কথা শুনে মানে আমি তো মারামারি কম করি আরকি। আমার ভাইয়ের সাথে তো মানে ভাইয়ের সাথে সবসময় মানে পরিবারের সাপে নেউলে সম্পর্ক থাকবেই। এটা মাস্ট। তো আমি যখন ছোট ছিলাম আমি ক্লাস 3 কি 4 এ পড়তাম। তখন আমি আমার তখন তো আমি মনে হয় ফেনীতে নাকি কোথায় ছিলাম? ফেনীতে মনে হয়। আমার বাঙালি কিছু ছেলে ফ্রেন্ডদেরকে দিয়ে আমার ভাইকে মাইর খাওয়াইছি। আমি জানি না আমার ভাইয়ের এটা এখনো মনে আছে কিনা। মনে থাকলে সে এটা আমাকে আবার বলবে। এটা কি ছিল ভাই? এটা কি ছিল? করতে পেরেছি। এটা আসলে কি ছিল আমি জানি না ভাই। ওকে, Oh my God. হ্যাঁ, ওকে। I'm sorry. I don't know how to respond. হ্যাঁ, আমি জানি না আমার ভাইয়ের মনে আছে কিনা। কিন্তু আমার মনে আছে এটা যে ছোটবেলায় আমি এই বান্দরামিটা করছি। আর হচ্ছে মানে মেয়ে হয়ে জন্মানো বা হচ্ছে যে যেটা বলবো আরকি যে বাবা-মা সবসময় প্রোটেক্টিভ হবেই। মানে ওভার প্রোটেক্টিভ মানে মেয়েদের ক্ষেত্রে বেশি। এটা মানে সবার পরিবারে সেম যেটা বলবো আরকি। কিন্তু আমাদেরকে রেবেল বানানোর পেছনে আমাদের মায়েদের কেন জানি একটা হাত থাকে কোনো না কোনোভাবে। না, আমার মায়ের কোনো হাত ছিল না এক্ষেত্রে। আমার মনে পড়ে না। তোমাদের কি? যে এই যে ধরো আমি কোনো একটা ঝামেলা করছি বা হচ্ছে যে আমি মেডিকেলে চান্স পাই না। আমার বাপ বলল যে নিয়ে আয় মাইয়ারে দরকার নাই। ওরকম আরকি যে তো পরে মা আবার হচ্ছে না জেদ করে হচ্ছে আমার মেয়েকে আমি পড়ালেখা করবো যে রেবেল বানানোর জন্য যে একটা ব্যাপার আরকি সেটার কথা বললাম। যে মায়েদের একটা হাত থাকে যে মেয়েদেরকে ফেরার সময় সাপোর্ট করা। যেটা অনেক মানে অনেকের ক্ষেত্রে সেম আরকি। তো এটাই বলবো। আমার আমার ক্ষেত্রে হচ্ছে আমার মা শুরু থেকে আমাকে সবকিছুতে সাপোর্ট দিত। উনি বিকজ ওনার নিজের সময় উনি হচ্ছে ওনার এডুকেশন উনার কমপ্লিট করতে পারেননি প্রপারলি। ওনার আরও হায়ার এডুকেশনের ইচ্ছা ছিল, বাট ডিউ টু উনি নিজে হচ্ছে ওনার ম্যারেজ হয়ে গিয়েছিল।
দেন আফটার ফিউ ইয়ার্স আমার জন্ম হয়েছে। তো যার জন্য হচ্ছে এখন উনি নিজেই অনেক কিছু মানে চেয়েছিলেন করতে, ওনার অনেক ড্রিম ছিল বাট উনি এগুলো পূরণ করতে পারেননি। তো ওনার স্বপ্ন এখনো যে আমার মাধ্যমে ওনার স্বপ্নটাকে ফুলফিল করা। সো এটার জন্য হয় কি, যেহেতু আমরা একটা মেল ডমিনেন্ট বা একটা পেট্রিয়ার্কাল সোসাইটি থেকে বিলং করি, যার জন্য হচ্ছে আমার বাবার বা আমার অন্যান্য ফ্যামিলি মেম্বার্স অনেকেরই চিন্তা ভাবনা হচ্ছে একটু ওই পেট্রিয়ার্কাল সোসাইটির প্রতি, ছেলেদেরকেই মানে সবসময় ছেলে 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 করা। আর একটা টেন্ডেন্সি হচ্ছে মানে ছেলে খারাপ করলেও ভালো, ভালো করলে তো আরো ভালো। আর আমি যদি একটা টু শব্দ করি সেটা আমার জন্য অনেক বড় খারাপ, মানে আমি একদম খুবই বড় গুনাহ করে ফেলছি, এরকম একটা হয়ে যায়। তো তো সবসময় হয় কি আমাদের মধ্যে কেন জানি আই ডোন্ট নো ওয়াই ওই ডিসক্রিমিনেশন জিনিসটা চলে আসে। আর তো ওই যে সোসাইটাল একটা যে পয়েন্ট অফ ভিউ, যার জন্য ওই যে জেনারেশন বাই জেনারেশন যেহেতু ওই যে প্যাট্রিয়ার্কাল সোসাইটির জন্য আমরা মনে করি মেল ডমিনেন্সটা থাকতেই হবে এবং ওটা আমরা পাস অন করি। তো আমার এখানেও আমার ফ্যামিলিতে বা আমার জেনারেশনে এই জিনিসটা পাস অন হয়েছে, বাট আই ডোন্ট ওয়ান্ট ইট টু পাস অন। ইভেন ইফ আমি যদি প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বিলং করি, আমার নিজের কমিউনিটি হচ্ছে প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে। হ্যাঁ, যেমন আরেকটু মনে হয় আছে, আই ডোন্ট নো ওয়েদার ইটস গারো আর সাঁওতাল, ওটা হচ্ছে ম্যাট্রিয়ার্কাল সোসাইটি। হ্যাঁ, গারোরা হচ্ছে যে মাতৃপ্রধান, আর হচ্ছে যে খাসিয়ারা মনে হয় মাতৃপ্রধান, আমি যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, তো সরি, মণিপুরি, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, মণিপুরি। তো এখন ওই দুটো এথনিসিটির গ্রুপগুলো ছাড়া, ওই কমিউনিটি ছাড়া বাদ বাকিগুলো সবাই প্যাট্রিয়ার্কাল সোসাইটি মেনটেন করে। বাট যদি এরকম কোনো অপরচুনিটি আসে বা আমি চাই যে আমার ভাই ও যদি বড় হয়ে যায়, আমি চাই না ওর ফ্যামিলি বা ওর যখন নিজস্ব একটা জীবন মানে উঠে দাঁড়াবে ও সেই জিনিসটা পাস অন করুক, বা ওর জীবনে যা যা ফেস করছে। ও বলতে গেলে ওরকম কোনো স্ট্রাগল টু বি অনেস্ট ফেস করে নাই, সবকিছু এমনি হাতে প্লেটে নিয়েই খাওয়াই দেওয়া হয়েছে। আমাকে হচ্ছে জাস্ট যেটা দিছে ওখান থেকে কেড়ে নিয়ে নিতে হয়েছে, জিনিসটা শুধুটুকু ডিফারেন্স এতটুকুই, আর কিছু না। আমার ক্ষেত্রে বলে মানে যেটা বাস্তবতা আর কি, যেহেতু আমার ভাই আছে, যে আমার ভাইয়ের এখন একটা বেবিও আছে, আমার ভাই বিয়ে করেছে কয়েক বছর হলো। তো ভাইয়া চাকরি সূত্রে আরেক জায়গায় থাকে, মা এবং হচ্ছে ভাবি বাচ্চা একসাথে হচ্ছে যে থাকে গ্রামে। তো তাদের ক্ষেত্রে যে মানে আমি তো তাদের কোনো কথা শুনি না, আমি সবসময় এটা ছোটবেলা থেকে আমি শুনে আসছি যে আমি বেলাল্লাপনা করে বেড়াই সব জায়গায়, বা হচ্ছে যে আমি একদম উচ্ছন্নে গিয়েছি এরকম আর কি। তো যেটা বলবো যে ধরো আমার ভাই চাকরি বাকরি করতেছে, কিন্তু তার বউ বাচ্চার দায়িত্ব কিন্তু স্টিল আমার মা আর বাবার উপরে। হ্যাঁ, তো এই জিনিসটা যে তাদের ছেলে চাকরি করতেছে, সে হচ্ছে যে মানে বিয়েও করেছে, কিন্তু হচ্ছে যে বাচ্চা কাচ্চা পালার দায়িত্ব, যে একটা বাচ্চাকে হচ্ছে যে টেক কেয়ার করা কিন্তু মানে চারটেখানি কথা না, এটা হচ্ছে যে মা দেখতেছে, কিন্তু হচ্ছে ফাইন্যান্সিয়াল যে একটা স্ট্যাবিলিটি বা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে একটা সাপোর্ট, ওইটা হচ্ছে যে আমার ভাবি কতটুকু পাচ্ছে। বা হচ্ছে যে আমি আমার ভাইকে সবসময় বলি যে যখন ভাইয়া ছুটিতে যাচ্ছে বাড়িতে, ভাবি কি দিয়ে তার কাপড় চোপড় ধোয়ানো থেকে শুরু করে এভরিথিং করাচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে আমি সবসময় ভাবিকেও বলি, আমার ভাইকেও বলি যে তোমার কাপড় তুমি ধোবা। ভাবি তো হচ্ছে প্রথমত বাচ্চা পালতেছে, বাচ্চার জন্ম দিচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে তার সারাদিন বাচ্চার পেছনে সময় দেয়া লাগতেছে, মানে একটা এনার্জি, প্রচুর এনার্জি প্রয়োজন কিন্তু একটা বাচ্চাকে পালার জন্য। তো হচ্ছে একটা মানুষকে দিয়ে তুমি এই কাজটা কেন করাবা? মানে আমি চেষ্টা করি আমার দিক দিয়ে যে এটা ব্যালেন্স আউট করার জন্য, যে ভাবির যা প্রয়োজন তুমি এটা হচ্ছে দিবা, কারণ ভাবি এখন কাজ করতেছে না। ইভেন ভাবির হচ্ছে বিয়ের পর ভাবিকে ডিগ্রিতে পড়ানো হয়েছে, ওইটাও আমি হচ্ছে জোর করে বলছি যে ভাবি যদি পড়তে ইচ্ছে করে তাহলে তোমরা ভাবিকে পড়াবা, যদি তার পড়তে ইচ্ছে না করে তাহলে তোমরা তাকে পড়াবা না। আর তার যদি হচ্ছে বাচ্চা নেওয়ার পর চাকরি করতে ইচ্ছে করে তোমরা তাকে চাকরি করতে দিবা। আর যদি সে নিজে থেকে করতে না যায় তাহলে দ্যাটস ফাইন, এটা হচ্ছে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এবং যেহেতু তোমাদের ফ্যামিলিতে একটা মেয়ে আছে, যেহেতু আমি আছি, তোমরা আমার লাইফটা কিভাবে চিন্তা করো ওভাবেই তোমরা আমার ভাবিকে ট্রিট করবা। যে যেহেতু আমি তোমাদের কাছে নাই মেয়ে হিসেবে, কিন্তু সে তোমাদের মেয়ে হিসেবে আছে। হ্যাঁ, সারা বল। আমি এক্ষেত্রে একটু জব করে, সেটা হচ্ছে আমরা না মোস্ট অফ দ্য টাইম ভুলে যাই
যে ননদ হইলেই মনে হয় আমাদের কুটনামি করতে হবে, এটা খুব মানে হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইড সব কালচারে মোটামুটি দেখছি। বাট এই যে এই দায়িত্বটার কথা তুমি বললা যে ঠিক আছে তুমিও ওই ফ্যামিলির একটা মেয়ে, তুমি কনসার্ন যে আরেকটা মেয়ে আসতেছে, হ্যাঁ তুমি হয়তো কাজের ক্ষেত্রে বাসার বাইরে চলে যাচ্ছ, দেশের বাইরে চলে যাচ্ছ, কিন্তু তুমি এখনো কিন্তু চিন্তিত যে তোমার বাসায় যে মানুষটা আরেকটা আসবে। তো এই দায়িত্বটা সবার মধ্যে যেন আসে, যেটা আমরা অলওয়েজ বলি যে পরিবার থেকে শুরু হোক, এটা খুব দরকার। কারণ আমরা এই ভাবি ননদের সম্পর্কটাকে এতটা কি বলবো অনেক বেশি টক্সিক বানায় ফেলছি, Negatively সেটা portray করা থ্রু হয়। হচ্ছে বিভিন্ন কন্টেন্ট হোক বা যাই হোক। কিন্তু এই রেসপন্সিবিলিটিটা আমার খুব ভালো লাগছে মার্সি, যেটা তুমি বললা যে হ্যাঁ তুমি চিন্তা করতেছো তোমার পরে তুমি বের হয়ে যাচ্ছ বাসা থেকে একটা মেয়ে হিসেবে, এরপরে তোমার মা বয়স হয়ে যাচ্ছে, সে কতটুকু পারবে। বাট এই জিনিসটা যে বলে যাওয়া বা এখনো ওভারসিজ থেকেও বার করে বলা যে সে কেমন আছে, তারপর একটা বাচ্চা আছে, সে কতটুকু সাপোর্ট পাচ্ছে না পাচ্ছে, এটা এনশিওর করে, এটা খুব জরুরি। এটা সবার যার যার জায়গা থেকে যদি সবাই করা শুরু করে, যে চিন্তা করা আচ্ছা ঠিক আছে। ইনফ্যাক্ট শাশুড়িদেরকেও শ্বশুরদেরকেও আমি দেখছি যে ঠিক আছে মেয়ের জন্য যেটা খুব নর্মাল, সেটা আবার মানে ছেলের বউয়ের জন্য না। ওই যে হরলিক্স খাওয়ার একটা সিনেমা আছে না, ওরকম আর কি। একটু একটু দাও, চেটে চেটে খাবো। হ্যাঁ। তো ওই সিনেমাটার মতোই যে মেয়ের জন্য যে রুলস গুলা আছে, আবার সেই রুলস গুলা বাড়ির বউয়ের জন্য নাই। তো এই আলাদা করতে না হয়, তাহলে বাড়ির মেয়েদেরকেই আগায় আসতে হবে যে ঠিক আছে বাড়ির বউটা যাতে সেম স্পেস পায় শ্বশুর বাড়ি। হ্যাঁ, তারপর আমি আরেকটা কথা বলতে চাই, যেমন এই যে ছেলে, আমার ভাই, আমার বড় ভাই বা হচ্ছে সুনেত্রার যে ভাই আছে, ধরো আমাদের ভাইরা মানে ভাইদেরকে কিন্তু ছোটবেলা থেকে আমাদের মা বা বাবা কেউ বোঝায় নাই যে ধরো মানে আমাদের বাবা মারাও খুব একটা অ্যাওয়ার ছিল না যে টিনেজের পরে মেয়েদের প্যাড ব্রা পেন্টি থেকে শুরু করে এভরিথিং, যে এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের এটা হচ্ছে যে নিড, যে নিড না, এটা হচ্ছে বেসিক নিড, নিত্য প্রয়োজনীয় জিনিস। তো হচ্ছে এটা আমার ভাই কতটুকু অ্যাওয়্যার বা হচ্ছে তোমার ভাই কতটুকু অ্যাওয়্যার, এটা নিয়ে তো আমরা যাই না। ধরো হচ্ছে যে আমি ইভেন এটাও শুনছি, মানে আমার ফ্যামিলির ইয়া থেকে বলতেছি যে ভাইয়া ভাবিকে হচ্ছে যে হাত খরচ দেয় না, তো প্রত্যেক মাসের তো হচ্ছে যে মেয়েদের যে পিরিয়ডটা হয় তার প্যাড কেনার তো টাকা এটা একটা অনেক লাগবে। বড় খরচ। হ্যাঁ, প্যাড কেনার যে একটা টাকা নেওয়ার ব্যাপার, যে মানে প্যাড এটা বেসিক একটা নিড, প্যাড পেন্টি এটা রেগুলার একটা নিড। তো হচ্ছে যে এই জিনিস, এই দুইটা জিনিস হচ্ছে যে আমার মার হচ্ছে যে এটা কিনে দেয়া লাগতেছে, বা আমি আমার মাকে বলতেছি যে হচ্ছে যে তুমি ভাবির এগুলো দেখবা। যেমন হচ্ছে আমি যখন টিনেজে ছিলাম বা একটু বড় ছিলাম, আমার জন্য কিন্তু আমার বাবা গ্রোসারি স্টোর থেকে প্যাডের একটা প্যাকেট কিনে নিয়ে আসতে পারতেছে। তো ঠিক হচ্ছে যে ওইটা সে তার ছেলের বউয়ের জন্য কেন এনে দিতে পারবে না, কাইন্ড অফ দ্যাট আর কি। যে যেহেতু সে তার মেয়ের জন্য কিনে দিতেছে এভরি মান্থ যখন আমি ছুটিতে যাচ্ছি, তো তার ছেলে বউয়ের জন্য কিনে দিতে তো কোনো অসুবিধা নাই। তো এই জিনিসগুলো আর কি, এটা মানে তোমার ভাই কতটুকু অ্যাওয়্যার বা তুমি তাকে এসব নিয়ে কিছু শেখাচ্ছ কিনা তোমার ভাইকে? আহ, এটা একটু টাফ বলার জন্য, কারণ আমি ওর মধ্যে ছোটবেলা থেকে যতটুকু দেখেছি অনেক ভালো জিনিসেরও গ্রোথ হয়েছে, মেন্টালি বলি বা বিভিন্ন সিচুয়েশনের তাগিদে। আবার ভালো ভালো খারাপ দুটোটারই মিক্সচার বলতে গেলে। আহ, ওকে যতটুকু আমি পার্সোনালি চিনি বা যতটুকু জানতে পেরেছি, ওর যত ধরনের গ্রোথ হয়েছে সবকিছু আমার মায়ের তাগিদে। আমার মা হচ্ছে একদম মানে ছোটবেলা থেকে বকাবকি করে হোক, মেরে ধরে হোক বা বুঝিয়ে আদর করে বলে হোক, অনেক কিছু বুঝিয়েছে, মানে শিখিয়েছে। আমি জানি না মানে স্পেসিফিক্যালি অ্যাবাউট মানে ওমেন নিডস যেগুলো আছে, ওয়েদার এটা কি প্যাড নিয়ে হোক বা আন্ডারওয়্যার আন্ডার গার্মেন্টস নিয়ে হোক, সেটা আমি ঠিক স্পেসিফিক্যালি জানি না। কারণ ওভাবেই করে ওর সাথে আমার পার্সোনালি কথাবার্তা করাও হয় না। ইভেন এই সুযোগটা থাকলেও বন্ডসটা এরকম যে মানে আমি যেটা বলেছি আগে থেকে, যেটা মানে কি বলবো, নট এক্স্যাক্টলি আ জেলাসি, বাট পার্ট অফ ওই একটা নেগেটিভ একটা ইমপ্রেশনটা আমার মধ্যে ছিল আর কি ওকে নিয়ে। তো ওটা আমি এখন অনেকটুকু পজিটিভ এনার্জি বা পজিটিভ একটা ইমপ্রেশন চলে এসেছে। বাট আমি যে ওর সাথে একটা পার্সোনাল ইন্টারাকশন করবো, আমাদের বাস্তব জিনিসটা এরকম যে আমরা একই বাসায় থাকি, আমার ঠিক অপোজিট রুমেই ওর রুম।
কিন্তু ও দিনে কি করছি সেটা আমি জানি না, আমি দিনে কি করছি সেটা ও জানে না। জিনিসটা একটু এই পর্যায়ে। তো ওর সাথে আমি ব্যক্তিগতভাবে রুম থেকে ভাত খাওয়ার সময় বের হলে কি করছো, আরে এটা কেন করতেছো না কেন, এই সেই এটা ওটা নিয়ে কথাবার্তা বলি, না হয় একটু মস্কারি ঠাট্টা হয়, না হয় খারাপ পর্যায়ে গেলে ঝগড়াঝাটি হয়ে যায়, এতটুকু। অথবা আমরা খাবার নিয়ে কাড়াকাড়ি করি বা কিছু একটা এরকম। কিন্তু আমরা যে একটা থাকে না একটা নলেজ দেওয়া নেওয়া করবো বা ও কি ফেস করতেছে এটা ওটা নিয়ে, সেটা ওভাবে আমাদের কথা বলা বলে হয়নি। বাট ইয়েট ও নিজে থেকে আমার সাথে ইন্টারাক্ট করে। সাপোজ পড়ালেখা নিয়ে যদি ও কোনো কিছুতে ফেস করে, ও যদি না বুঝি সেক্ষেত্রে আমার কাছে আসে। বিকজ আমি চাচ্ছিলাম যে ও আমার কাছে আসুক। আমি ছোটবেলা থেকে অনেকবারই নিজে থেকে ওর কাছে অনেক কিছু নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও ধাক্কাটা খেয়ে আমি আর নিজে থেকে হাত বাড়িয়ে দিয়ে নেয় আর কি। তো আমি চাচ্ছিলাম ও যদি আমার প্রতি হাতটা বাড়িয়ে দেয়, যদি কোনো কিছু নিয়ে নিড থাকে তখন আমি আসতে রাজি, কিন্তু আমি নিজে থেকে যাবো না, এরকম একটা টেন্ডেন্সি ছিল। I know maybe it might be wrong for me that I'm being selfish, or maybe I don't know brown family effect হচ্ছে আমার উপরে, but I don't know about that. তো ওই ইন্টারাকশনটা ওরভাবে হয়নি আর কি। আচ্ছা আচ্ছা। তো ইন ফিউচার তুমি কিভাবে চিন্তা করতেছো যে এখন মনে করো আফটার দিস কনভারসেশন যে ঠিক আছে পরিবারের ছেলেরা কেন প্যাড কিনে এনে দিবে না, মানে তোমার ভাই কি তোমার ধরে নিলাম তোমার জন্য কখনো একটা প্যাড কিনে আনে নাই বা একটা হট ওয়াটার ব্যাগ নিয়ে দৌড়ায় আসে নাই যে আচ্ছা ঠিক আছে আমার বোনের এখন ক্র্যাম্পস হচ্ছে, এরকম সাপোর্ট গুলো মানে ফিউচারে তুমি কি প্ল্যান করতেছো? আইরনিক্যাল একটা জিনিস আমি যেটা বলি, মানে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে সেই জিনিসটা নিয়ে ওপেন না, কিন্তু আচ্ছা। ঠিকই আমি আমার মেয়ের ফ্রেন্ড যাদেরকে আমি ভাইয়ের চোখে দেখি সেদেরকে খুবই ভালো জ্ঞান দিয়েছি। মানে নিজেই ডাক্তার হয়ে মানে গাইনোকোলজিস্টের মতো নলেজ দেওয়া নেওয়া করছি, এটা ওটা বোঝাইছে, কিন্তু নিজের ভাইয়ের বেলায় সেই জিনিসটাতে আমার বাধা চলে এসেছিল আর কি। যে আমি মানে I won't say এটা একটা মানে shame or shy জিনিস কাজ করছি সেটা না, বাট মোর দেন দ্যাট আমি ওপেনিং লাইনটা কিভাবে বলবো। আচ্ছা, আমি যেটা মানে যেটা এখানে হচ্ছে যে কমিউনিকেশন একটা গ্যাপ হয়ে যাচ্ছে। আমি জানি না তোমাদের এজ ডিফারেন্ট কত বা সে এখনো টিনেজ বয়সে আছে কিনা। হয়তোবা হ্যাঁ, হয়তোবা এই যে টিনেজ বয়সটা পার হলে ও হচ্ছে যে ওকে ও তোমার কথা শুনবে। ব্যাপারটা এরকম আর কি যে ভাই বোনের সম্পর্কটা হচ্ছে যে হ্যাঁ, ভাই বোনের সম্পর্কটা হচ্ছে যে মানে টিনেজের পরে গিয়ে ঠিক হয় আসলে। হ্যাঁ, তার আগে হচ্ছে এটা আর ঠিক হয় না। এটা হচ্ছে ওই যে ঐরকম মানে টম অ্যান্ড জেরির মতো চলতে থাকে। আমরা অলমোস্ট ১ ঘন্টার মতো হয়ে গেছে। আমরা অনেক আলাপ আলোচনা করছি। তারপর তোমাকে আরেকটা ধন্যবাদ। আমি হচ্ছে যে বলে ফেলছি ব্রা পেইন্টে। তুমি হচ্ছে খুব সুন্দর করে আন্ডারগার্মেন্টস ওয়ার্ডটা ইউজ করেছো। আচ্ছা, তুমি তো জনস্বাস্থ্য নিয়ে পড়েছো, তো হেলথ নিয়ে অনেক কথা হলো, কিন্তু ফিউচারে তুমি এই যে মেকআপ আর্টিস্ট যেটা বললা যে ঠিক আছে মেকআপ করছি আবার ফেস পেইন্টিং এ ৫-৬ ঘন্টা লেগে যাচ্ছে ফুল একটা আর্ট পিস দাঁড় করাতে, তো ফিউচার প্ল্যান কি এই ফেস পেইন্টিং বলি বা মেকআপ আর্টিস্টের এই জার্নিটা সেখানে? আসলে আপু এখানে একটা কথা বলি, আমি জানি না বাট আমি বিশ্বাস করি কম বেশি যারা হচ্ছে ব্যাচেলার্স শেষ করেছে সবারই একটা ফেস ছিল যে জীবনে আসলে করবেটা কি। এখন হচ্ছে হা হা করে সব পথ দেখা যাচ্ছে, কোন রাস্তায় পা দিলে যে ভালো হয়, এই একটা যে ফেস থাকে না, ওই ফেসটা হচ্ছে আমার তো আমার হচ্ছে ওই যে ওই তো গান আছে না, ইধার চালা আমি উধার চালা জানে আমি কিধার চালা, ওই ফেজে আছি আমি। তো বলতে গেলে আমার টু বি অনেস্ট আমার যে অনলাইনের বা সোশ্যাল মিডিয়ার যে কাজ, এটা আমি কখনো নিজেকে একটা নিজের প্রফেশন হিসেবে দেখিও নাই। আদৌ আই থিঙ্ক আমি কখনো দেখতে পারবো না। ইভেন ইফ আমার যদি একটু স্লাইডেস্ট আর্ন যদিও হয়ে থাকে, খুবই নগণ্য, খুবই কম। হ্যাঁ, অনেকে যেমন এটা মনে করে যে আমি এটা ওটার প্রমোশন করছি, বাট মোস্ট অফ দ্য টাইম হয় কি আই এম স্টিল আ বিগিনার টু বি অনেস্ট। ইভেন ইফ আমার যদি ফলোয়িং বা ইয়ে থাকে, আমার হচ্ছে অডিয়েন্সরা অনেকে আছে যারা খুবই ভালো, এবং ওই যে আপু যেটা ফার্স্টে বলেছিলেন যে ৫০০ জন মানুষ যদি ভিউ হয়ে থাকে, ওরাই যদি অনেস্ট এবং ওরাই যদি ক্লোজেস্ট হয়ে থাকে, ওটাই এনাফ। তো আমার হচ্ছে ইভেন ইফ আই হ্যাভ
30K or 40K or more than that. কথা হচ্ছে যে আমি জানি আমার ফলোয়িং কত বা আমার সীমিত লেভেলের কারা কারা একটু আমাকে অনেস্টলি দেখে বা দেখতে পছন্দ করে ওদেরকে আমি জানি। তো ওই নিশটা বা ওই এটাকে বলে টার্গেট পপুলেশন যেটাকে বলে, আমার টার্গেটেড পপুলেশনকে নিয়ে হচ্ছে আমার কাজ করা। আর আমি জানি যে আমার অনেক যারা ভিউয়ার্স আছে আমারগুলো মোস্ট হচ্ছে ওয়েদার আমার মায়ের বয়সীরা দেখে অথবা তার চেয়ে আরো নিম্ন আসলে আমার বয়সী এবং আমার ছোট যারা ছোট বোনরা আছে, ভাইরা না আবার বোনরা আছে, ওরা আমার কন্টেন্ট গুলো বেশি দেখতে শোনো শোনো, জেন আলফাকে টার্গেট করে কন্টেন্ট বানাতে হবে, বুঝছো? হ্যাঁ জেন আলফা, ইয়েস। জেনজি যেমন আমিও মনে হয় জেনজি, বাট আমি কয়েকটা ভাষায় আমি নিজেই জানি না এগুলো কোথা থেকে উদয় হয়। ইউটিউবে আসলে ইউটিউব থেকে যতটুকু শেখা, কিন্তু এই আলফারা যে কোথা থেকে এসব কিছু কি ভাষা, কি স্কিবিডি না কি কতগুলো ভাষা, আর ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স কি শর্ট করা, অনেক কিছু মানে আমি অনলাইন থেকে শিখেছি, তাও এই বয়সে এসে। বাট ওরা একদম নিজেদের ছোটবেলা থেকে ওগুলো দেখে দেখে বড় হচ্ছে। আমি একটা দেখেছিলাম, ডকুমেন্টারি একটা ভিডিও দেখেছিলাম যে মানে যারা ডক্টরস আছে এবং টিচার্সরা আছে, বিশেষ করে ইউএস বেস, ওদের যেটা হচ্ছে সেটা মানুষের হচ্ছে একটা বেসিক আইকিউ লেভেল থাকে এবং বাচ্চাদের কিছু সার্টেন আইকিউ লেভেল থাকে 100+। আমাদের তো অবভিয়াসলি 100+ হবে, বাট ওদের হচ্ছে এখন যে জেন আলফার যারা আছে ওদের ম্যাক্সিমামের হচ্ছে আইকিউ রেট 78 থেকে নিচে, এবং এটা হচ্ছে খুবই ড্রাস্টিক্যালি কমে ব্যাড। বিকজ থাকে না আমাদের সবারই কিছু মানবিক কিছু ফিলিংস থাকে, আমরা শুধু যে পড়ালেখা বা আবিধানিক নলেজটা যে গ্যাদার করবো সেটা না, আমাদের কিছু পার্সোনাল মোটিভেশনাল ফিলিংস থাকে বা আমরা হিউম্যানিটেরিয়ান কিছু ফিলিংস থাকে, এগুলো আমরা ছোটবেলা থেকে ডেভেলপ করি। ওই যে কিছু ফিলিংস বা ব্রেনের যে সার্টেন ফাংশন গুলো থাকে ওগুলো ওগুলো আর কাজ করতে পারে না, বিকজ অফ যে জ্ঞান আলফারা যেভাবে ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে গিয়েছে। আরো অনেক খারাপ খারাপ যুগ আসবে, আসলে এই সব হতে থাকবে। কলিযুগ, এটা কলিযুগ অলরেডি শুরু হয়ে গিয়েছে, জাস্ট ইংলিশ ফ্রেজ আর কি। আলফা, এরপর বিটা আসবে, এরপর গামা আসবে, এভাবেই চলতে থাকবে। তবে এটা আরো ওয়ার্স হয়ে যাবে আর কি। আমরা এটা কিভাবে বেটারমেন্ট করবো উই হ্যাভ নো আইডিয়া, বাট এটা নিয়ে আসলে কথা বলা উচিত। মানুষের সার্টেন ব্রেইন যে ডেভেলপমেন্ট হচ্ছে না বাচ্চাদের, বিশেষ করে নিউবর্ন বেবি থেকে শুরু করে, এটা কিন্তু খুবই পুরো একটা জেনারেশন কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেকে জানে না, এটা কিন্তু দরকার সবার জানা এবং ইমপ্লিমেন্টেশন নেওয়া। যেমন আমি দেখলাম যে অনেকে কিন্তু ওই যে কাইলি জেনার বা কার্দাশিয়ানদেরকে খুবই অনেকে হিট করে, কিন্তু ওরা এটা নিয়ে কিন্তু অ্যাওয়্যার কয়েকজন। যেমন কি কাইলি নিজে খুবই অ্যাওয়্যার, তো ওর বাচ্চাকে পর্যন্ত ও হচ্ছে ছোটবেলা থেকে বেবি, সরি না কাইলি না, ওর আরেকটা বোন আছে, নাম ভুলে গিয়েছি, মনে হয় কোটনি হচ্ছে ওর বাচ্চাদেরকে একদম করে দিয়েছে, মানে রেডিয়েশন থেকে শুরু করে টিভি না, ফোন না, রুমের ভিতরে ফ্রিজও থাকবে না, ওভেনও থাকবে না, মানে এগুলো হচ্ছে কিছু কিছু বা রেডিয়েশন থাকে না, স্ত্রীও করা যাবে না, এরকম কিছু সার্টেন লিমিটেশন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে বাচ্চারা যতদিন পর্যন্ত 5 বছর না হয়। আরেকটা ব্যাপার, খুব বড় একটা ভালো গুড ইমপ্লিমেন্টেশন। ইয়েস, আরেকটা ব্যাপার, এই যে আমরা যারা হচ্ছে যে ওভেন ব্যবহার করে, যে মাইক্রোওয়েভ, হ্যাঁ, এটা কিন্তু শরীরের জন্য প্রচন্ড খারাপ। যে এটা আমাদের প্রত্যেকের বাসা, মানে আমার নিজের বাসায় ছিল না, মানে আমি যখন ঢাকায় ছিলাম নিজের মানে যখন ভাড়া বাসায় ছিলাম তখন একটা ফ্রিতে পাইছিলাম ওই বাসায়, ওটা আমি ইউজ করতাম না। বিশ্বাস করো, আমি হচ্ছে যে এখনো আমার এখানে একটা ওভেন আছে, এটা মানে আমি মাইক্রোওয়েভ ইউজ করি না। আমার কোনো কিছু লাগলে আমি হচ্ছে যে নিজে রান্না করে খাই, আমি প্যাকেট ফুড খাই না। আমি এগুলো থেকে মানে চেষ্টা করি আর কি যতটুকু না খেয়ে থাকা যায়, যে না পারতে নয়। কিন্তু কথা হচ্ছে যে আমরা যারা এই যে জেন জিরা আছি বা আমরা যারা এই ফেজের মানুষজনরা আছি, আমরা কিন্তু খুবই প্যাকেট জাত বা বাইরের খাবার খেতে পছন্দ করি। আমাদের হচ্ছে ছোটবেলা থেকে যে টেস্ট বাদটা যেটা আছে ওটা অলরেডি মানে কি বলবো, এটা ব্যাকাতেরা হয়ে গেল আর কি, একদম ওভাবেই না। আমরা যেরকম মানে ন্যাচারাল না অনেক বেশি যারা আছে আর কি, হচ্ছে আপনাদের বয়সে হচ্ছে আপনার সব ধরনের শাকসবজি থেকে শুরু করে সব ধরনের খাবার নিয়ে
অলরেডি মানে ইউ আর নোন টু দ্যাট, হ্যাঁ, ওটা টেস্ট কিরকম বা ওটা খাওয়াটা জরুরি বা এটা যে নিউট্রিশনের জন্য জরুরি এটা আপনারা জানেন এবং ওভাবে প্র্যাকটিসও করেন। আমাদের ক্ষেত্রে হচ্ছে কি ফর ফর মাই ফ্যামিলি হোয়াট হ্যাপেন্ড ইজ আমরা সবাই খুব পিকি। আমার ফ্যামিলিতে সবাই পিকি। আমার মা হচ্ছে উনি নিজে খুব কষ্ট করে রান্না করে, সামটাইমস আমরা খাই, সামটাইমস খাওয়া হয় না। ইভেন ইফ উই আর সো মাচ অ্যাওয়্যার দ্যাট আমাদের খাওয়াটা দরকার, বাট আমরা ওই যে খাবার নিয়ে পিকি। আমার ক্ষেত্রে হয় কি আমি এত পিকি, তবে আমার অ্যালার্জিক আমি হচ্ছে ওই যে সি ফুডের ইচা চিংড়ি বা কাঁকড়া এরকম হচ্ছে কয়েকটা ফুড খেতে পারি না, খেলে আমার ইনস্ট্যান্ট মুখে অ্যালার্জি হয়ে যায়। আজকে হচ্ছে আমি মনে হয় ইচা চিংড়ি বা কিছু খেয়েছিলাম। আজকে দুপুরে আমি একটা মেকআপ ভিডিও করতে বসেছিলাম, তো দেখি যে আমার এখানে মানে গোটা লাল লাল হুট করে উঠে গেছে, থাকতে না থাকতে মানে মিনিটও না সেকেন্ড উঠে গিয়েছে জাস্ট ক্যামেরার মধ্যে এদিকে দেখেছি এরকম। তো আমি একটু অ্যাভয়েড করি খাওয়ার জন্য, কিন্তু আমরা ওই যে আমাদের আদিবাসীদের কালচারে আছে আমরা একটুতে করে ইচা চিংড়ি, ইচা শুটকি বা এমনি শুটকি দিয়ে দিব তরকারি রান্নাতে। হ্যাঁ, চিংড়ি শুটকি। আমার খাওয়াটা, হ্যাঁ চিংড়ি শুটকি, তো এগুলো হচ্ছে আমার মা দিয়ে দেয়। তো আমি যখন খাই না বলে যে আমার মেয়ে শাকসবজি খায় না, এটা খায় না, কিন্তু ওই একটা জিনিসের জন্যই আমার খাওয়া হয় না। তবে আচ্ছা। মানে খেতে পারি বাট আই ক্যান কন্ট্রোল ইট। আমার মা হচ্ছে আমাকে অভ্যাস করাতে চায় যে তোমার অ্যালার্জি হলেও খাও, তুমি এটা অ্যাডজাস্ট করতে পারবা, হ্যাঁ তুমি এটা অ্যাডজাস্ট করতে পারবা। এটা তোমার মন বা তোমার ব্রেন তোমাকে বোঝাচ্ছে যে তুমি খাইতে পারবে না, কারণ ওই ছোটবেলা থেকে ননাই করে তোমাকে খাওয়ানো হয়েছে, এই জন্য তোমার ব্রেনে ওটা ঢুকে গেছে, এই জন্য তোমার এরকম হ্যাঁ, আমি এখানে আরেকটা ব্যাপার বলি, এই যে অ্যালার্জির এই ব্যাপারটা যেমন হচ্ছে তোমার বিদেশে প্রত্যেকটা রেস্টুরেন্টে তোমার হচ্ছে যে তুমি যদি কোনো ফুড নিয়ে অ্যালার্জিক হও, তুমি ওখানকার যে সার্ভার বা যে ম্যানেজার, তুমি অর্ডারের সময় তুমি বলে দিবা যে আমি কিন্তু মানে এটাতে অ্যালার্জি, যে কেউ পিনাটে অ্যালার্জি, কারো হচ্ছে যে মানে সি ফুডে অ্যালার্জি, কারো হচ্ছে যে কোনো একটা ভেজিটেবল অ্যালার্জি, কারো টমেটোতে অ্যালার্জি। হ্যাঁ, তো এই জিনিসটা এখানে মানে অনেক সময় দেখা যায় যে মানে কিচেন তো মানে যাতা অবস্থা, ক্রস কন্টামিনেশন হলেও কিন্তু তোমার মানে অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, তো বিদেশে হচ্ছে এটা মানে খুব ভালো করে এটা মেনটেন করে, এবং তুমি যদি মানে ওদের খাবার খেয়ে তোমার যদি সিভিয়ার অ্যালার্জির একটা প্রবলেম হলো, তুমি নিঃশ্বাস নিতে পারতেছো না, তুমি ওই রেস্টুরেন্টকে সো করতে পারবা। মানে ইভেন আমি মানা করার পরও যদি ওরা অ্যাড করে, হ্যাঁ হ্যাঁ, মানে কোনো একভাবে যদি ক্রস কন্টামিনেশন হয়ে যায় তোমার ফুডে মানে চলে আসে ওই জিনিসটা, মানে ধরো ছড়ি ঠিকঠাক ধুই নাই, বা হচ্ছে যে যেই চপিং বোর্ডটা ইউজ করছে ওইটা হচ্ছে যে না ধুইয়ে ব্যবহার করছে, তো ওইরকম আর কি। তো এটাতে তুমি হচ্ছে শো করতে পারবা, কিন্তু আমাদের বাংলাদেশে কয়টা রেস্টুরেন্টে এটা করে আমি জানি না, যে অ্যালার্জি নিয়ে। যেমন হচ্ছে যে আন্টির ধারণা যেটা আমার ব্রেনে গেঁথে গেছে, এই জন্য হচ্ছে যে মানে আমি অল্প অল্প করে খাইলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। তুমি যে জনস্বাস্থ্য নিয়ে পড়লা, তুমি কি তাও বাসায় এটা বোঝাইতে পারো নাই? আসলে ওই যেটা বললাম আর কি, ব্রাউন ফ্যামিলি থেকে বিলং করলে কিছু সার্টেন বাধা ধরা থাকে আর কি। তো আমি এখন বোঝালেও কথা হচ্ছে যে আমার মা এটা নিয়ে অ্যাওয়্যার। কথা হচ্ছে যে স্টিল নাও ওই থাকে আর কি। এখন আমার মা, আমি বুঝি এটা, যে উনি বলেন যে তুমি তো আসলে নাম খাওয়াতে মানে তুমি উপজাতি বা পাহাড়ি আর কি, আদিবাসী কোনো কিছু খাও না, খালি তেল জাতীয় মশলা এটা ওটা খাও, বার্গার নুডলস এটা ওটা। তো আসলে আসলে সত্যি কথা বলতে গেলে জীবনটাই ওরকম হয়ে গেল আর কি, প্র্যাকটিসটা ওভাবে হয় না। ধরেন আমরা যেটা আমি বলে হয়তো মার্সি আপু উনি মনে হয় জানবে, আমরা যে তাওয়া তরকারি মানে ওগুলো হচ্ছে সিদ্ধ তরকারি, সবজিগুলোকে হচ্ছে সিদ্ধ করে জাস্ট মরিচ ও জানে, ও জানে, অনেক খাইছে ও সিদল তাওয়া দিয়ে তো এভাবে কিন্তু আমার খাওয়া প্র্যাকটিস হয় না। আমি একদম মানে সর্বোচ্চ যেটা পারি সেটা হচ্ছে ওই যে ফোরবো, যেটা আর কি করবো। হ্যাঁ ফোরবো, এই যে যে কোনো কিছু ভর্তা, সেটা হোক জাম্বুরা, আমরা, তারপর হচ্ছে গিয়ে এটা কি বলে হ্যাঁ তারপর আবার আমি হাঙ্গর শুটকি খেতে পারি, কারণ ওটাতে ওটা পুরোটাই মাংস, আর হাড় বলতে শুধু একটা নরম হাড়, কিন্তু অন্যান্য গুলোতে খেলে টেস্টটা ডিফারেন্ট হয়ে যায়। তো মানে আমি খুবই পিকি আর কি।
তবে স্পেসিফিক্যালি ওই যে শুটকি বা এরকম শুটকি না সরি এই যা চিংড়ি বা ইচার শুটকি কতগুলো আছে ওগুলোতেই আমার সমস্যা হয়ে যায় হ্যাঁ, খেলে যেহেতু মানে অ্যালার্জি তোমাদের শেলফিশ টাইপের ওটাতে অ্যালার্জি শেলফিশ টাইপের এসব জিনিস তোমার অ্যাভয়েড করা উচিত, কারণ এখান থেকে হ্যাঁ, সিরিয়াস কিন্তু- কোনো কিছু হয়ে যেতে পারে। ইভেন এটাও তো রেকর্ড আছে যে অ্যালার্জির জন্য মানুষ মারা গেছে ইনস্ট্যান্টলি, তো এটা না, অ্যাভয়েড আমার করাই আবার বেটার। ওরকম হয় নাই বাট এটা হ্যাঁ। ট্রু মানে আমি নিজেকে আমার মা বলার পর আমি নিজে অনেকবার চেষ্টা করেছি মানে নিজের স্ব ইচ্ছায় জোর করে ওরকমও না জাস্ট উনি বলেছেন আমি বলে আচ্ছা আমি ট্রাই করে দেখি তো যেটা হয়েছে আর একটা ইনসিডেন্ট সেটা হলো ঢাকায় আই থিঙ্ক আমার কলেজের টাইমে আমি গিয়েছিলাম তো সেখানে আমার এক কাজিন মানে আমার ফার্স্ট কাজিন আমার বাবার সাইড থেকে তো উনি একদিন কাঁকড়া নিয়ে এসেছিল খুবই বড় বড় মানে ওগুলো একদম কক্সবাজারের কি কাঁকড়া আর কি তো খুবই মজা করে রান্না করেছে তো আমিও খেয়েছি আমার মা একদম শেলগুলো ভালো মতো ভেঙে আমাকে হচ্ছে ভেতরের মাংসটা দিল খাওয়ার পর আমি ঠিক ছিলাম সেদিন কথা ছিল আমি জীবনে তখন কখনো বসুন্ধরা দেখি নাই মানে আমার খুব শখ তখন যে বসুন্ধরা শপিং মল আমি সবসময় টিভিতে তখন অ্যাডভার্টাইজ দিত বা বসুন্ধরা কি বলে কতগুলো মানে এরিয়া থাকে না যে বসুন্ধরা আবাসিক এটা তখন খুবই চলতো অ্যাডভার্টাইজমেন্ট চলতো টিভিতে তো আমি দেখতাম যে না আমি বসুন্ধরা শপিং মলে যাব এই শপিং করবো এই স্কেলেটর চড়বো কারণ আমাদের হিল ট্র্যাক্সে তো তখন এরকম কোনো শপিং মল ছিল না যে ওখানে স্কেলেটর থাকবে লিফট থাকতো হাইয়েস্ট কিন্তু আমরা ওই যে স্কেলেটর জিনিসটা থাকতো না যে সিঁড়ি এমনি এমনি বেয়ে বেয়ে চলে যাবে তো আমার খুব শখ ওখানে চড়ার তো আমার শখ ছিল কিন্তু যেতে পারি নাই আমার মায়ের সাথে যাওয়ার কথা ছিল বিকজ ওই কাঁকড়া খেয়ে ওই স্পেসিফিক জাতের কাঁকড়াটা খেয়ে হচ্ছে আমার পুরা এমন জ্বর উঠে গিয়েছে মানে দিনে দিনে ওখানেই আমি একদম শুয়ে লুটোপুটো মানে 102 এরকম আমার জ্বর উঠে গিয়েছিল তো আমার বাবাই হচ্ছে আমাকে টেক কেয়ার করছে আমার আর যাওয়া হয় না আমার মা সুন্দর শপিং ব্যাগ নিয়ে এসেছে ঘুরেছে আমি জানতাম না কারণ আমি তো তখন তো ঘুমাইছিলাম প্যারাসিটামল খেয়ে একটা দিয়ে ঘামে ঘিয়ে একদম আমি ঘুম তো আমি জানতাম না আসলে কি হয়েছে আমি মা ডাকতেছি মা নাই পরে বাবা আমাকে রেসপন্স দিয়ে বলতেছে যে আর তোমার মা তো এরিয়াতে লেগেছে আমাকে ছেড়ে গেছে না তোমার কি নির্দয় মেয়েকে জ্বরের মধ্যে রেখে এসে ঢ্যাক করে নাচতে শপিং করতে চলে। but I do agree কারণ উনি I also feel that she needs a break উনি সবসময় মানে 24/7 উনি সবসময় এটা ওটা দায়িত্ব নিয়ে সারাক্ষণ কাজ করেন বাট উনি নিজে থেকে ঘুরতে গেলে উনি কোনো ব্রেক পান না কারণ তখনও থাকে না আমি মনে করি at certain point কি হয় যে এই চারজন মানুষের মুখই সারাক্ষণ দেখতে হবে আমি নতুন মানুষ দেখতে চাই নতুন জায়গায় যেতে চাই ইভেন এই ফ্যামিলি বলে একটা থাকে না মানে এমন একটা মোমেন্ট আসে যে আপনি নিজেকে এনজয় করতে চাই তো আমার মায়ের হচ্ছে ওরকম একটা মানে সময় সুযোগ হয়ে ওঠে না তো আমি নিজে থেকে চাই যে আমার মা ঘুরতে যাক নিজে এনজয় করুক তো আমার ওই সময় কিছু করে জন্য পরে খুশি ছিলাম যে না আমার মা গেল উনি যে এনজয় করতে পারছেন গেছেন আমি খুশি আমি পরে যেতে পারবো আমার বয়স আছে আমি আসবো হ্যাঁ এই যে তোমার যে এই রিয়েলাইজেশনটা হয়েছে যে মায়ের একটু ব্রেক দেয়া দরকার। ধরো হচ্ছে মানে আমি আমার কথা বলি আমার মা এখন হচ্ছে যে আমাদেরকে পালছে পেলে হচ্ছে যে আমাদেরকে পালছে আমাদেরকে 3 বেলা রান্না করে খাওয়াইছে তারপর আমরা কিন্তু ছোটবেলায় সবসময় ফ্রেশ শাকসবজি আমাদের বাসার আশেপাশে সবসময় মা আর বাবা ফ্রেশ শাকসবজির চাষ করতেন যে একটু খরচও বাঁচলো আবার হচ্ছে যে বাচ্চাগুলো ফ্রেশ শাকসবজির টেস্টটাও পাইলো মানে এটা আমার মা বাবা ওরা সবসময় এটা মেনটেন করে আসছেন আমি তাদের সাধুবাদ জানাই। তো এখন বর্তমান প্রেক্ষিতে যে আমাদের 2 ভাই বোনকে পেলে পুষে বড় করলো এখন আবার সারাদিন নাতির পেছনে দৌড়ানো লাগতেছে আর হচ্ছে কি জানি বলে মা এখনো মানে বাসার উঠোনে সে সবসময় সবজির চাষ করবে সবজির বাগান করবে তার মানে আমি তাকে মানা করি যে তুমি এটা কেন করো তার কথা হচ্ছে মানে সে এমন ভাবে সবজির বাগান করে যে সে এগুলো মানে বাজারেও বিক্রি করতে নিয়ে যায় বা দোকানে রেখে দিয়ে আসে যে হচ্ছে যে মানে 1 টাকা ইনকাম হইলো ধরো বাচ্চার খরচটা ওখান থেকে আসতেছে আমাদের বাসায় আবার কুকুর আছে ধরো কুকুরের জন্য তো প্রতিদিনের একটা মিলের প্রয়োজন তো ওই টাকাটা ধরো হচ্ছে যে সবজি চাষ করে বিক্রি করে হচ্ছে ওখান থেকে কিছু আসলো যে একটু বাজারের খরচ
বা এই যে মায়েদের যে একটা ব্রেক নেওয়া দরকার, এটা মানে আমার ভাই তো এখনো বোঝে না যে মায়ের যে একটা ছুটি দরকার। আমি মাকে বলি, "তুমি এটা করা বন্ধ করে দাও। আমি যতটুক পারি আমি তোমাকে হাত খরচ দিব। তোমার ছেলে তোমাকে যতটুক পারে হাত খরচ দিবে।" কিন্তু মানে তার ছেলে তো দিবে না। তার ছেলে বউকেই হাত খরচ দেয় না। তার ছেলে মাকে কি হাত খরচ দিবে? এরকম আরকি, যে এই যে ছোটবেলা থেকে তাদের ছেলেকে হচ্ছে সবসময় মানে ছেলে নিয়েছিল। ওয়েট আমি শেষ করি। ছেলে নিয়েছিল এবং হচ্ছে ছেলের যে ওই বিকাশটা ঘটানো, যে একটা রেসপন্সিবল পারসন হয়ে গড়ে ওঠা। মানে আমাকে তো শেখায় নাই যে রেসপন্সিবল হয়ে উঠতে হবে। কিন্তু মানে আমি নিজে থেকে হইছে। মেয়েদের রিয়ালাইজেশনটা মনে হয় নিজেদের থেকেই চলে আসে, এই রিয়ালাইজেশনটা বড় হওয়ার সাথে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা আসে না। যে ওদেরকে হাতে ধরে শিখাইতে হয়। এখানে আমরা ৩ টা মেয়ে, ভাবি, মা, আমি ৩ টা মেয়ে ধরে আমার ভাইকে শিখাইতে পারতেছি। সারা এবার বলো। I'm really sorry. I'm really sorry. হ্যাঁ। তো একটা ঘটনা মনে পড়ে গেল মায়ের ব্রেক থেকে। হ্যাঁ। তো গত শীতকালে আমার বাবা হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে যাবে ট্যুরে। হ্যাঁ, আচ্ছা। তো তার বয়স ৭০ প্লাস। তো সে যাবে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা তুমি যে এই যে প্রতি বছর তাদের বন্ধুদের আবার এরকম প্যাক্ট আছে যে তারা প্রতি বছর একসাথে একটা ট্যুর দিবে বছরে। হ্যাঁ, আচ্ছা তুমি যে এরকম করো, তুমি তো আমার মাকে কি কোনোদিন এরকম ঘুরতে পাঠাইছো? বা তার বান্ধবীদের সাথে কি সে কি আসলে ঘুরতে যায়?" তা কি আমার বাবা না কিছুক্ষণের জন্য খুব অপ্রস্তুত হয়ে গেছে। সে বুঝতেছে না সে কি বলবে। সে চিন্তাও করে নাই যে আসলেই তো তার বউয়েরও তো ঘুরতে যাওয়া দরকার। এবং আমার মায়ের মধ্যেও মানে এটা না চর্চা করতে সেও ভুলে গেছে যে তারও একটু ঘুরতে যাওয়া দরকার, তারও যে একটু শান্তি দরকার। ফ্যামিলি ট্রিপের বাইরে সে যে নিজে একটা টাইম কাটাবে, সেলফ প্যাম্পার করবে, বা এই যে সারাটা জীবন সে হচ্ছে যে ২ টা মানুষ স্কুলে পড়ানো, তাদের কোচিং এর টিচারের পেছনে দৌড়ানো, মানে সে সারাটা লাইফ খালি আমাদের পেছনেই দৌড়াইছে। অথবা সংসারে রান্না করছে, অথবা এই লাইফ শ্বশুরবাড়ির এই সবকিছুই সে দেখছে। সে নিজের জন্য কিন্তু তার কিছু নাই। হ্যাঁ। নিজে কিন্তু সে অনেক কিছু করছে, অনেক ক্রিয়েটিভ। আমি আমার ক্রিয়েটিভ সাইড যা কিছু পাই আমি এটা অলওয়েজ স্বীকার করি যে এটা আমার মায়ের থেকেই পাওয়া। কিন্তু তার ওই চর্চার মধ্যে দিয়ে যে শান্তিটা অর্জন করা, সেই সুযোগটা কোথায়? এটা তো দিতে পারতেছি না আমরা। সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, আমাদের মায়েদের, সবার মায়েদের একটা ব্রেক দরকার, বা হচ্ছে যে তাদের এইসব নিয়ে যে একটু ঘুরতে পাঠাবে, বা একদিন সে সারাটা দিন শুধু বসে থাকবে বাসায়, যে কোনো কিছু করবে না। মানে এটাও একটা ব্রেক। যে সারাদিন একটু বসে থাকবে, একটু জায়গায় শুয়ে থাকবে। মানে এটাও একটা ব্রেক। এটা তাদের দরকার, কিন্তু তারা কোথায় পায় এটা? সম্ভব না। বা হচ্ছে তারা চাইলেও নিতে পারে না। মানে হয়ে হ্যাঁ, ওঠে না। ওরা মনে করে যে একবার দায়িত্ব থেকে এক মুহূর্তের জন্য ব্রেক নিলেই না হয় এখন সবকিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। মানে এরকম অবস্থা। মানে আমাদের বিশেষ করে আমার জীবনটা বা আমাদের ফ্যামিলিতে যারা আছে আমাদের সবার জীবনটা আমাদের মাকে ঘিরে এমনভাবে মানে গড়ে উঠেছে যে উনি যদি একদিন না থাকে তাহলে মনে হয় আমরা জীবনে আর কোনো কিছু করতে পারবো না। রান্নাবান্না দূরের কথা, কোথায় কি জিনিস রাখা আছে, কোন জিনিসটা কোথায়, কিভাবে ওটা নিয়ে কাজ করতে হবে সেটারও মনে হয় আমাদের কারোর আইডিয়া নাই। বিকজ থাকে না যেমন যতটুকু আমি দেখেছি যেমন ফরেন কালচার গুলোতে বা ফরেন কান্ট্রি গুলোতে যেগুলো হয় যে বাচ্চাদেরকে নিজেদের ডেইলি অ্যাক্টিভিটিস গুলোর সাথে পরিচয় করিয়ে দেয়, আবার নিজেরা একসাথে প্র্যাকটিস করে যে আজকে বাবা তুমি আমার পার্টনার হও, চলো তো তোমার সাথে আমরা একসাথে বেকিং করি বা তোমার সাথে একসাথে আমরা ওটা করি। এরকম আমি অনেক জায়গায় দেখেছি যে বাচ্চাদেরকে ওভাবে শেখানো হয়। হ্যাঁ। ওদের হচ্ছে কিছু স্কুল থাকে, স্কুলে হচ্ছে ওভাবে ওদেরকে শিখানো হয়। তো এই জিনিসটা কিন্তু একটা মানে কি বলবো মানবতা একটা কিছু ফিলিং, হ্যাঁ, বা নিজেদের প্যারেন্টসদের প্রতি ওরকম একটা শ্রদ্ধাশীল চিত্ত তো তৈরি করা যে না আমার প্যারেন্টসরা আমাকে নিয়ে যে সময় কাটাচ্ছে আমারও ওদেরকে একটা ব্রেক দেওয়া দরকার, বা আমাকে হচ্ছে সার্টেন আমি আমার মা-বাবাকে যদি এভাবে হেল্প করি তাহলে হচ্ছে এটা ওনার জন্য আরেকটু বেটার হবে, উনি ওনার কষ্ট থেকে আরেকটু মানে মুক্তি পাবে। বাট এরকম চিন্তা ভাবনা আসলে আমাদের হয়ে ওঠে না। আমি নিজের বুঝলেও হচ্ছে সামটাইমস আমি রোজে এমনও করে থাকি বা আমার এই মুহূর্তেও আমার মনে হয় ৭ টা পার্সেল এসে এমনি বসে আছে। সারাদিন না হয় মোবাইল নিয়ে গোতাগুতি করে এটা শুট করা, এই করা, সেই করা। মানে একটা না একটা কাজে আমি এনগেজ হয়ে যাই। প্লাস এই মুহূর্তে যেহেতু গ্র্যাজুয়েট হয়ে গিয়েছি,
চাকরি খোঁজা, অ্যাপ্লিকেশন করা, এসওপি লেখা, তারপর হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটিং নিয়ে মানে নতুন নতুন আইডিয়া খোঁজা বা কিছু একটা করা। এখন সামনে এ মাসে অক্টোবরে হ্যালোউইন আসবে, দুর্গাপূজা আছে, এটা নিয়ে কিছু একটা করা। আমার পার্সেলগুলো এমনি বসে আছে, এগুলোর জন্য আবার ভিডিও মেক করবো, ওগুলোর আবার রিটেক নিব। মানে অনেক কিছু চলছে আমার মাথার ভেতরে, টাইম টু টাইম আমি করছি। তো ওই ব্রেনে আমার যে 24 ঘন্টার একটা আইডিয়া আছে বা আমার প্ল্যান আছে, ওটার মধ্যে যে একটা সময় আমি আমার মাকে বের করে যে ওনার কাজে একটু হেল্প করব বা ওনার সাথে একটু গিয়ে কথা বলবো, ওই টেন্ডেন্সিটা হঠাৎ করে হয়ে ওঠে না। আমি এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি অনেক তো ফ্যামিলির মধ্যেই আমি দেখেছি। তবে আমি এইটুকু বলবো, আমার ফ্যামিলিতে যেটা আছে সেটা হচ্ছে আহ, অনেকেই থাকে যে মানে হাজবেন্ডরা হচ্ছে পারমিশন দেয় না যে তুমি এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না। বাট আমার মায়ের ক্ষেত্রে হচ্ছে উনি ফ্রিকুয়েন্টলি ফ্রেন্ডসদের বাসায় ঘুরতে যেতে পারে, অথবা ওনাদের হচ্ছে রিসেন্টলি ওনাদের স্কুল থেকে মনে হয় একটা গেট টুগেদার বা একটা রিউনিয়ন টাইপের একটা প্রোগ্রাম হয়েছে। সো মা হচ্ছে ওনাদের সবার যারা মেয়েরা আছে, মেয়েরা সবাই হচ্ছে এক কালারেরই শাড়ি পরবে, এরকম একটা প্ল্যান ছিল। তো রিউনিয়নে উনি নিজে হচ্ছে রাঙামাটি গিয়েছেন। সো এই এই সুযোগগুলো কিন্তু আমি আমার স্কুল লাইফে বা আমার কলেজ লাইফে ওভাবে দেখি নাই। তখন আমি যেটা দেখতাম সেটা হচ্ছে আমার মা নেইবারের কাছে গিয়েছে ওই একটু নিজের সময়টা কাটানোর জন্য আর কি। সবসময় আর কত টিভি দেখে, রাইট? বাট অথবা মোবাইলে কতক্ষণই বা স্ক্রোল করবে ফেসবুক। তো আমার মা একটু করে গিয়ে, হ্যাঁ দিদি বৌদি কেমন আছেন, কি করছেন, এরকম এরকম, হ্যাঁ আমার বাসায় থাকে না, গল্প করে। তো ওই মুহূর্তে গেলে তখন হয় কি, আমার আদার প্যারেন্টস বা আমার বাবার ক্ষেত্রে থেকে একটু ন্যাগিং শোনা যায় যে তোমার মা কোথায় গিয়েছে, এই তোমাদেরকে এভাবে ফেলে কেন গেল, তোমাদের বাসায় কে দেখবে, এটা ওটা। তো এরকম অনেক সিচুয়েশন হয়। বাট সেই জিনিসটা আমি আর এখন দেখি না। একটু এটার মধ্যে একটা ব্যাটারমেন্ট আমি এখন দেখতে পাচ্ছি আর কি। তো যেটা দেখে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে যে আমার মা হচ্ছে পার্সোনালি ওনার একটা সময় পায়। তো রিসেন্টলি উনি ওনার একজন রিলেটিভ আমাদের আরেকটা আমার ফ্যামিলি আবার একটু মিক্সড। আমার মায়ের ফ্যামিলি থেকে হচ্ছে আমার মার মা আত্মীয় আছে। তো ওনাদের একজন হচ্ছে এখানে চিটংয়ে থাকে, ওনার সাথে উনি ঘুরতে গিয়েছেন, শপিং এ গিয়েছেন। বাট উনি শপিং করেছেন কিন্তু নিজের জন্য কিছু কিনেন নাই, উনি শাকসবজি বা আমাদের সবার খাওয়ার জন্যই জিনিসপত্র কিনে নিয়ে এসেছেন। সো উনি আচ্ছা, এরকম বড় বড় স্যাক্রিফাইস করতে পারলে why cannot we do that? আমার আরেকটা কোয়েশ্চেন আছে। এই যে ধরো যে সংসারের কাজে যে আমরা সবসময় দেখি যে মায়েরা কাজ করছে, মানে আমি আমার পরিবারের ভিন্ন দেখেছি। আমার বাবা হচ্ছে যে মা একটু শরীর খারাপ লাগতেছে, বাবা আমাদের জন্য হচ্ছে যে পোলাও মাংস রান্না করলো, বা বাবা আমাদের জন্য হচ্ছে রান্না করলো, বাবা ঘরটা হচ্ছে ঝাড়ু দেয়। মাঝে মধ্যে মানে ম্যাক্সিমাম টাইম আমাদের ছোটবেলায় আমাদের দুই ভাই বোনের কাপড় ধুয়ে দেয়া সব আমাদের বাবা করতো, মানে হাতে কাপড় ধুয়ে দেয়া। মানে ওয়াশিং মেশিন তো আর নাই বাংলাদেশে, মানে কয়জন এফোর্ড করতে পারে আই ডোন্ট নো। তো এই যে যে সংসারে যে বাবাদের একটা সাপোর্ট, যে মানে টাকার বাইরেও যে একটা হচ্ছে যে সাপোর্ট দেয়া, এটা কি তোমার ফ্যামিলিতে আছে? যে তুমি কি দেখেছো? আম, এটা আমার জন্য হচ্ছে একটা মিক্সড আনসার। টু বি অনেস্ট, আমি যখন একদম ছোট ছিলাম, ছোট বলতে আমার স্কুল লাইফের টাইমে বা কলেজ লাইফের টাইমেও, আমার বাবা হচ্ছে উনি ওনার অফিসের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন। অরাজ উনি আমাদেরকে সবসময় ফাইন্যান্সিয়ালি অথবা ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমাদেরকে খুব হেল্প করতেন। বাট Yes. আমি এটা মানে প্রাউডলি বলতে পারবো যে এই যাবত আমি ওনার হাত থেকে রান্না করা খাবার এখনো খাইতে পারি নাই, একমাত্র ওই যে ককড়া ভাতগুলো লবণ দিয়ে বা ঘি দিয়ে বা বাটার দিয়ে পেঁয়াজ দিয়ে একটু করে ভাজা করা ছাড়া, ওই আর ডিম ভাজি ছাড়া আর আই থিঙ্ক আর কিছু খাইতে পারি না ওনার হাতে, যে উনি রান্না করে খাওয়াবেন এরকম কিছু। বাট তখনকার সময় ওনার মানে আমাদের সাথে মানে অ্যাক্টিভিটিসটা খুবই কম ছিল যে উনি আমাদের সাথে ইনভলভ হবেন। আমার ভাইয়ের সাথে প্রচুর পরিমাণে হতো, বাট একটা সার্টেন পয়েন্ট এসে যেটা বললাম, আমি যেহেতু টিনেজ পিরিয়ড একটু রেবেল ছিলাম, আমার বাবা সবসময় আমার প্রতি একটু নাখুশ ছিলেন আর কি। তো আমার সাথে হচ্ছে ওভাবে ইন্টারাক্ট করতেন না। তো আমি কোথাও ওই যে প্রতিযোগিতায় গেলে উনি রাগ করতেন, বলে যে মেয়ে এতক্ষণ বাইরে থাকবে এ করবে। কারণ ওই যে আমাদের দেশটা বাংলাদেশ টাইম 3টা বললে 5টায় শুরু হয়, তো সবসময় দেরি হয়ে যায়। হ্যাঁ, 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 হ্যাঁ। তো এটার জন্য হচ্ছে আমার বাবা খুব রাগ করতো যে আমি কেন দেরি করে আসছি। কারণ ওনার মাথায় সবসময় কাজ করতো যে কখন কি হয়ে যায় এর খবর তো আমি পাবো না। মানে সেফটি জিনিসটা ওরা সবসময় মাথায় ফার্স্ট, ডিউটি ফার্স্ট, ওটাই কাজ করে। কিন্তু ওই উনি যে একজন বাবা হিসেবে আমাদের সাথে যে একটা ইন্টারাক্ট করবেন, এই তুমি দিনে কি করতেছ, তোমার কি কিছু লাগবে, বা তুমি কি করবা,
চলো বা আমরা এরকম এরকম কিছু একটা করি। অনেকজনকে দেখেছি যে বাবা মার সাথে হচ্ছে ওই যে দাবা খেলা খেলে, হ্যাঁ, অথবা হচ্ছে কোন একটা অ্যাক্টিভিটিতে যুক্ত থাকে। ফ্যামিলি টাইম কাটায় আর কি। হ্যাঁ, ফ্যামিলি টাইম বা কিছু একটা ওরকম অ্যাক্টিভিটিতে যুক্ত থাকে। আমাদের কখনোই ওরকম কিছু হয় নাই। আমি লাস্ট দেখেছিলাম হচ্ছে আমার ভাইয়ের সাথে আমার বাবা দাবা খেলতে। আমার বাবাও মানে শিখাচ্ছিল আর কি, কিন্তু মানে আমাকে শিখাবে বা ওভাবে কখনো উনি নিজে এসে ডাকে নাই বা আমার কাছে ওভাবে অ্যাপ্রোচ করেন নাই। কিন্তু যদি আমি নিজে স্বইচ্ছায় গিয়ে এটা ওটা করি বা বলি যে আচ্ছা আমার এই লাগবে বা আমি এটা করতে চাচ্ছি বা আমাকে এটা দাও বা এটা করা, যতক্ষণ নিজে থেকে গিয়ে বলছি না উনি আমাকে ওই জিনিসটা দিচ্ছেন না। সো আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ভাইয়ের কাছে হচ্ছে গিয়ে সবকিছু যায় আর আমার কাছে হচ্ছে আমি গিয়ে সবকিছু নিতে হয়, যেটা শুরুতে বললাম আর কি। তো ওটা হ্যাঁ, আমার হ্যাঁ। হয়। But ও যে একটা এখন বলবো- কমিউনিকেশন গ্যাপ আমি বলবো এটা যে এটা হ্যাঁ। তুমিও করতে পারোনি বা হচ্ছে তোমার বাবাও করতে পারেনি আর কি এই জিনিসটা। যেমন হচ্ছে যে মানে আমি কি বলবো যে ধরো আমি আমার বাবার কাছে আবদার করলাম, বাবা তোমার হাতের আজকের আমি একটু পোলাও মাংস খাবো। আমার বাবা হচ্ছে তড়িঘড়ি করে হচ্ছে ওইটা রান্না করার ব্যবস্থা করবে বা দোকান থেকে কিছু আনতে হলে আনবে। বা হচ্ছে যে আমি লাস্ট যখন বাড়ি গিয়েছিলাম বাবা আমাকে বলছে তুমি আমাকে একটু ওইটা রান্না করে খাওয়াও, যে তোমার হাতেরটা খাবো, মানে কোনো একটা মাংস। পরে হচ্ছে ওইটা আমি আমার মনের মতো করে হচ্ছে রান্না করে খাওয়াইলাম বাবাকে। বাবা আবার খাওয়ার সময় বললো যে বেশ ভালো হয়েছে। এরকম আর কি, যে এই সম্পর্কটা আমাদেরও ছিল না। আমাদের হচ্ছে সবসময় আমি বাবাকে দেখতে পাই না, মানে ওটা আমি নিজে থেকে গিয়ে আমি এটা চেষ্টা করছি। যখন আমি বড় হইতে হইতে রিয়েলাইজ করছি এই সম্পর্কটা আসলে ব্যালেন্স আউট করা দরকার, যে সেও তার মনের কথাটা আমাকে খুলে বলতে পারতেছে, আমিও তাকে আমার মনের কথাটা খুলে বলতে পারতেছি আর কি, সেটা বাবার ক্ষেত্রে হোক বা মায়ের ক্ষেত্রে হোক। হ্যাঁ, এই এখন আমার ক্ষেত্রে হয়েছে কি, এই জিনিসটা আমি যখন ফেস করতাম আই গেস এই জিনিসটা আমি উপলব্ধি করছি। আই থট যে আমি শুধু আমার ফ্যামিলিটাই মনে হয় একটু ডিসফাংশনাল, এই জন্য এরকম কিছু হচ্ছে। তো পরে আমি জানতে পারছি না, মোস্ট অফ দ্য ব্রাউন ফ্যামিলির মধ্যে এরকম হয়ে থাকে। ব্রাউন ও এশিয়ান ফ্যামিলির মধ্যে এরকম মোস্ট অফ দ্য এশিয়ান ফ্যামিলি আর লাইক দিস। হ্যাঁ, তো এখন আমি ওটা ভেবে বললাম যে না আমি একা না, আই গেস সবাই আরো অনেকেই সাফার করে। তো আমি বললাম যে না তাহলে ওদের থেকে একটু আনি। তো হ্যাঁ। আমার যেটা বললাম, আমার যেহেতু মারমা আত্মীয় আছে, ওনার একজন আমার কাজিনদের থেকে একজন কাজিন আমার বড় বোন ছিল, শ্যামা দিদি আমাকে তখন বললো যে আচ্ছা তোমার বাবা তোমাকে এখানে ওখানে যেতে দিত না তখন, তো এখন কেমনে যেতে দিচ্ছে বা তুমি এটা কেমনে করতে পারছো, বা আমি এটা যখন করতে পারি না তখন ওনাকে জিজ্ঞাসা করতাম। তো উনিও মার্সি আপুর মতো সেম আমাকে বলেছিলেন যে ওই কমিউনিকেশন গ্যাপটা যেটা ছিল ওটা আমাকে ফিল আপ করতে হবে, অর এলস হচ্ছে আমাকে ওভাবেই মেনটেন করে যেতে হবে। এখন এটা আমি কি চাচ্ছি, আমি যদি চাই আসলে আমি পারবো, কিন্তু এক হাত বাড়াতে হবে। সেটা যেহেতু তুমি দেখতেছো যে এত বছরে তোমার বাবা দিচ্ছে না, এখন তোমার দায়িত্ব তুমি করো। কিন্তু ওই আমিও একটু ওই যেমন বাপকা বেটি, তো আমিও হচ্ছে ওই নারাজ এই টাইপের হয়ে গেলাম আর কি। তো আমার হ্যাঁ। ওভাবে অ্যাপ্রোচ করা হয়নি। বাট যেটা হয়েছে যে একটা সময় ছিল, একটা পিরিয়ড ছিল যেটা বলেছিলাম যে আমার বাবার সাইড থেকে আমি ওই বা আমাকে হচ্ছে সবসময় কোথাও যেতে দিত না। তো পরে যেটা হয়েছে, আমি ইউনিভার্সিটিতে ওঠার পর মাই ড্যাড রিয়েলাইজড যে আমি অ্যাকচুয়ালি একটু বয়স হয়ে গিয়েছে বা আমি বুঝতে পারছি যে কোনটা ভুল কোনটা খারাপ বা কোনটা করলে আমি বিপদে পড়বো, কোনটা করলে আমি সেফ থাকবো। উনি এটা বুঝতে পেরেছেন। আমার এমনও পিরিয়ড গিয়েছে যে আমি নিজের বাসা থেকে বের হয়ে নিচের বাসার একদম বিল্ডিং এর সাথে মানে লাগানো দোকানের পর্যন্ত আমি যেতে পারতাম না, এমন সময় ছিল তখন আমাকে যেতে দিতেন না। আমার ফ্রেন্ডের বাসায় আমার ওরকম ঘোরাফেরা হতো না। বাট এখন সময় এমন এসেছিল যে মানে এটা আমার জন্য খুবই অবিশ্বাস্য যে আমার বাবা আমাকে যে জায়গায় নিজের বিল্ডিং এর নিচে দোকানে যেতে দিত না, ওই মানুষ আমাকে এখন বিদেশ পাঠানোর কথাও চিন্তা করছেন বা আমাকে বিদেশ যেতেও দিয়েছেন। আমি এই পর্যন্ত মানে 2-3টা কান্ট্রিতে গেলাম, যে উনি আমাকে এটাও ছেড়েছেন। হাউ ইজ ইট ইভেন পসিবল, এটাই আমি বুঝতে পারি না আর কি। তো আমাকে বলতো যে আমিও ওই দিদির সাথে তখন কথা বললাম যে আসলে মানে থাকতে থাকতে হয়ে যায়। তো আমিও পরে হ্যাঁ। মানে আমার বাবা মাকে বললাম যে আমি এরকম অপরচুনিটি পেয়েছি আমার ইউনিভার্সিটি থেকে, আমি এরকম জায়গায় সিলেক্টেড হয়েছি, আমার যাওয়ার ইচ্ছা আছে, এরকম কস্ট লাগবে। তো আমি নিজে যখন গিয়ে সবকিছু এক্সপ্লেন করেছি, দেন
উনি মানে এগ্রি করেছেন বা উনি এটা বুঝেছেন, এরপর উনি ওটাতে অ্যাপ্রোচ করে ওভাবেই পজিটিভলি নিয়েছেন আর কি। হ্যাঁ তো আমিও মনে করি যে আসলে আমারও নিজের সময় থাকতে বা আগে করলে জিনিসটা আরেকটু এখন আরো ডেভেলপ করতে পারতাম, হ্যাঁ বাট আমি নিজে থেকেও আসলে বিভিন্ন রিজনে করতে পারি নাই বা করি নাই, যার জন্য সিচুয়েশনটা এরকম। বাট আমি বলবো আগের থেকে এখন ওয়ে বেটার, আচ্ছা আগের থেকে অনেক ওয়ে বেটার। হ্যাঁ অরণি জানি কিছু বলতে চাচ্ছে। আর আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আসলে 1.5 ঘন্টা হয়ে গেছে, সো আমাদের আজকে র্যাপ আপ করতে হবে। এটাই মনে করাইতে চাইতেছিলাম, কারণ হ্যাঁ। কনভারসেশন আসলে শেষ নাই, এই আড্ডা চলমান চলতেই থাকবে। সো সুনেত্রা, আপনি যদি আর কি আমাদেরকে শেষ আজকের একটা গুড নাইট দেন বা গুড মর্নিং দেন, গুড নাইট বা ক্যালিফোর্নিয়াবাসীদের জন্য। যারা হচ্ছে আমি বলবো যে কিছু যদি আমাদের বলতে নতুন চান। প্রজন্মের যে কি জানি পাহাড়ি বা সমতলের যে তরুণ তরুণীরা আছে তাদেরকে হচ্ছে তুমি মানে ভবিষ্যতে কিভাবে দেখতে চাও বা প্রত্যাশা কি, মানে এসবের একটা বাণী দাও আর কি। ও বাণী তো না, বাণী উপদেশ সেগুলো দেওয়ার মনে হয় বয়স আমার হয়নি, বাট নিজে থেকে কিছু একটা কথা এটা বলবো যে আমি মানে বর্তমান সময়ে যেমনটুকু দিনকাল যাচ্ছে, মানুষজনের মেন্টালিটি অনেকটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে, বিশেষ করে যে টিনেজ বা টিন অ্যাডাল্টরা আছে বা ইয়াং অ্যাডাল্ট আমরা যারা আছি, আমরা সামটাইমস মনে করি যে আমরা বেশ কিছু বুঝি, মানে হ্যাঁ। অনেক কিছু বুঝে গিয়েছি মনে করে অনেক ধরনের কাজ করি। আসলে আমি মনে করব যে প্রত্যেকটা মানুষের একটা দূরদর্শিতা থাকা দরকার। আমার ক্ষেত্রে আমি যেটা নোটিস করেছি, আমি যখন থেকে এই জিনিসটা বোঝার মানে বুঝতে পেরেছি, আমি যেটা করি, আমি যেটা বললাম যে অনেকগুলো পথ থাকে, প্রত্যেকটা পথে আমি জাস্ট ইমাজিন করে প্রত্যেকটাতে পা দিয়ে দিয়ে দেখি যে কোন পথটাতে গেলে অ্যাকচুয়ালি আমি মানে আমার জন্য উপকার হবে। অনেক জায়গায় উপকার হবে, বাট কোনটা আমার ইচ্ছার সাথে যাচ্ছে, প্লাস আচ্ছা কোনটা আমাকে অ্যাকচুয়ালি আমার জীবনে হচ্ছে মানে জীবনের উদ্দেশ্য বা জীবনের লক্ষ্যের সাথে মিল রেখে সেই জিনিসটাকে আমাকে কাজে দিচ্ছে। সাপোজ এরকমও অনেক পথ আছে যেগুলোতে আমাকে আসলে অনেক টাকা উপার্জন, সাপোজ আমার ইয়েটা মানে সোশ্যাল মিডিয়ার কাজ, বা এরকম অনেকে মনে করে যে এগুলোতে অনেক টাকা, আসলেই টাকা, কিন্তু কথা হচ্ছে এটাই কি তোমার ইচ্ছা, এটাই কি আমি করতে চাচ্ছি জীবনে? কোনো একটা মুহূর্তে তো আসবে যে টেকনোলজি আরো উন্নত হয়ে গিয়ে সোশ্যাল মিডিয়ায় আর থাকলো না, বা এটা অন্য কিছু হয়ে গেল, টুইটারের মতো টুইটার এখন এক্স হয়ে যাবে, হ্যাঁ। ফেসবুক মেটা হয়ে গেল, আরো কি কি হবে, তো তখন তো প্ল্যাটফর্ম আর সেম থাকবে না। সো হ্যাঁ একটা জিনিসকে হচ্ছে বেস করে সবসময় মানে নিজেকে ওভাবে মানে মানে নিজের সেটটাকে ওভাবে গোলটাকে ওভাবে সেট না করা। আমি মনে করি যে যত ধরনের পসিবিলিটি আছে সবগুলোতে একটু মানে ঢু মেরে মেরে একটু দেখে আসা যে আমার জীবনটা যদি একজন অ্যাক্ট্রেস হিসেবে হলে কেমন হবে, আমি যদি একজন লয়ার হয়ে থাকি আমার জীবনটা কেমন হবে, আমি যদি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থাকি আমার জীবনটা কেমন হবে, যদি আমি একজন ডেস্ক জব করা কর্মী হতে চাই সেক্ষেত্রে জীবনটা কেমন হবে, সবকিছু এক্সপ্লোর করে করে দেখে দেন একটা সেট করা যে আমার পার্সোনালিটির সাথে আমার গোলের সাথে এটা যাচ্ছে, আমার সেটা করা উচিত। মানুষজন হচ্ছে পড়ালেখা বা বিভিন্ন রিজনে সেই জিনিসটা সেট করতে পারে না। আই উড সে দ্যাট অ্যাট ফার্স্ট নিজের এক্সপ্লোরেশনে ফার্স্টে আগে নিজেকে নিজের ইমাজিনেশনে আগে সবকিছু দেখা, সবকিছু জানা, সবকিছু এক্সপ্লোর করার পর একটা গোল সেট করা, মানে মা বাবা হ্যাঁ মানে একটা গন্ডির ভিতরে না থাকা, মানে গন্ডিটাকে ক্রস করে দেখো দুনিয়াটা। হ্যাঁ So, তো আশা করি আজকে শেষ করতে হবে এভাবেই আমাদেরকে। সুনেত্রাকে অনেক আমরা কথা, আরো মানে আমার একদিন আরো কথা পাবো বলার আছে আশা তোমার সাথে, করতেছি। কিন্তু আমার মানে time এত হলো না বলতে বলা। হয় না। অনেক ভালো লাগলো আজকের আড্ডা। আমাকে আনার জন্য আমি আসলে খুবই এনজয় করেছি, আর আশা করি আবারও মানে আমাদের এরকম পডকাস্ট সেশন আরেকটা হবে। হ্যাঁ হ্যাঁ I'm very excited. I was excited. I'm still excited. So আর yeah. খুবই শীঘ্রই। হ্যাঁ খুবই শীঘ্র, মানে আমার কথা বলা শেষ হয় না সুনেত্রা, বিশ্বাস করো আমি আরো অনেক কিছু জানতে চাই বা তোমাকে প্রশ্ন করতে চাই, কিন্তু এই যে মানে এখন তো অনেক রাতও হয়ে গেছে, তোমাকে মানে ছেড়েও দিতে হবে, তোমার তোমার হচ্ছে জীবন থেকে আমি 1.5 ঘন্টার বেশি সময় নিয়ে নিলাম। তোমাকে অসংখ্য No, it's ধন্যবাদ, fine. মানে হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তো আমি কিন্তু ত্রিপুরা ভাষা পারি না, আমার মাতৃভাষা কিন্তু চাকমা, তো হচ্ছে আমি ছোটবেলা থেকে মাতৃভাষা চাকমা কথাই বলি আর কি, চাকমা ভাষায় কথা বলি। আমি এটা ক্লিয়ার that's করে দিতে great. চাই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পিতৃভাষা আর শেখা হয়নি, আমার বাবাও চাকমা ভাষায় কথা বলে আমাদের সাথে, বুঝছো, এটাই হচ্ছে ঝামেলা। হ্যাঁ বাট আমার খুব মানে শিখার ইচ্ছা, আমার না মাল্টিলিঙ্গুয়াল হওয়ার খুব ইচ্ছা। তো আপনি ভাষা শিখলে আমার না খুব দুঃখ, আমি এত ইন্টারেস্টেড ছিলাম মার মাতৃকুলা ভাষা শিখতে পারলাম না। বাট আমি সবাইকে সাজেস্ট করি ভাষা শেখা, ভাষা আসলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সো এটা নিয়ে পরে কথা হবে। বাট হ্যাঁ সাজেস্ট ইউ, যদি আপনি কখনো যদি হয়ে ওঠে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি ককবরকটা শেখার ট্রাই করবো। আনলক হয়নি এরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করতেছি অলরেডি, আমি কয়েকদিন ঘাটাঘাটি করছি এসব নিয়ে, আমি প্রসেস করতেছি এখনো, জানি না শিখতে পারবো কিনা, কারণ এই বয়সে এসে শেখাটা অনেক কঠিন, ভালো লাগে না শিখতে, বুঝছো। আমরা সবাই অলস বলতে গেলে এই জন্য। হ্যাঁ যাই হোক, আমাদের আজকে হচ্ছে বিদায় নিতে হবে। হ্যাঁ ধন্যবাদ সুনেত্রাকে, আর হচ্ছে যে বিতানি বলে, অরণি তুমি কিছু বলো এখন। আমার অরণি যেটা বলা আজকের কনভারসেশন থেকে, আমি একটা জিনিস খুব শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। আমি আজকে খুব করে চাইছিলাম তুমি আমাকে জিজ্ঞেস করো আজকে আমার মেন্টাল হেলথ কেমন অন আ স্কেল অফ 1 to 10। এটা আজকে আমি 10 দিব নিজেকে। হ্যাঁ, আজকে অনেক খুশি, অনেক সুনেত্রা, যে তোমার মেন্টাল হেলথ এটা বর্তমানে কেমন, যে ভালো থাকা থেকে শুরু করে অ্যাবাউট এভরিথিং, যে এটা যদি 1 থেকে 10 বল, মানে 0 থেকে 10 যদি তোমাকে হচ্ছে এটাকে রেট করা, মানে রেটিং করার জন্য বলা হয়, তাহলে তোমার মেন্টাল হেলথ এন্ড তোমার ভালো থাকা তুমি কতটুকু দিবা? আমাকে কোয়েশ্চেন করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ জি জি জি। আমি নিজে ওটা নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমি নিজেই ওটা নিয়ে এখনো কনফিউজ, বিকজ ব্রেন আনলক করা, ওয়েল 8 বলবো এই মুহূর্তে, 8 9 এই মুহূর্তে। I'm really mentally peaceful or happy right now. আমার হচ্ছে খুবই এখন কি বলবো, অ্যাড্রেনালিন আসতেছে খুশিতে, এরকম অবস্থা। তো বাট মোস্ট অফ দ্য টাইম যেহেতু আমি পার্সোনালি হচ্ছে যেটা মন খুশি সেই জিনিসটা করতে পছন্দ করি, মেন্টালি মোস্ট অফ দ্য টাইম আই স্টে। বাট যখন ওই একটা পয়েন্ট আসে ডিপ্রেসিং মোমেন্ট, যেমনটা অরণ্য আপু বলেছিলেন যে উনি নাকি ফ্রেন্ড ওভাবে বানাইতে পারেন নাই। তো আমার হচ্ছে ফ্রেন্ডস মানে অগণিত, অনেক ভালো ভালো, খারাপ, মিক্স ব্রিড অনেক ফ্রেন্ড আছে এরকম। তবে এমনও ফ্রেন্ড আছে মানে যাদের সাথে হচ্ছে যে সোসাইটির জন্য বা বিভিন্ন রিজনের জন্য রাখতে হয়। তো যখন ওই ফ্রেন্ডশিপের পর্যায়টা চলে আসে তখন একটু মেন্টাল হেলথ ডাউন হয়ে 3-4 হয়ে আসে আর কি। সো আমি চেষ্টা করি ওই জিনিসটাকে 1 বা 0-তে যাতে না যায়, সো দ্যাট আমি একদম ওই কি বলবো সাইকোলজিক্যাল একটা পেশেন্ট যাতে হয়ে না যায়। হ্যাঁ, মানে আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ইউ নিড টু সেট ইউর বাউন্ডারিজ, বুঝছো, যে তোমাকে কে কতটুকু পর্যন্ত বলতে পারবে, তুমি তোমার নিজের কতটুক আরেকজনের কাছে প্রকাশ করবা বা তুলে ধরবা, সেটা তোমার ক্লোজ ফ্রেন্ড হোক বা হচ্ছে যে তোমার আননোন কোনো ফ্রেন্ড হোক বা তোমার কোনো সোশ্যাল ফ্রেন্ড হোক, যে ওই বাউন্ডারিজ যে একটা ব্যাপার আছে ওটা সেট করে দেয়। ইভেন যদি পার্টনারও হয়। হ্যাঁ ইভেন যদি পার্টনার হয়, তোমার যদি লাইফ partner তোমার কিছুই জানতাম না, ও মাই গড, তাহলেও ইয়েস ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে যাচ্ছে, মার্সির অনেক বেশি দিন হয়ে যাচ্ছে, তো এত রাত দিনের ঝামেলায় না থেকে আমরা আজকের মতো র্যাপ আপ করি নবদিনের ষষ্ঠ পর্বের ইতি। বাই বাই, সবাই ভালো থাকবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন।